আসসালামু আলাইকুম। আমরা ঠিক 10টায় চলে আসছি লাইভে। আমরা একটু আসসালামু আলাইকুম। আমরা আচ্ছা, সাউন্ড সাউন্ড ক্লিয়ার কি না একটু জানাবা। এখন লাইভে আমাদের কেউ যুক্ত হয়নি। সবাই যুক্ত হতে যতক্ষণ টাইম লাগে। আচ্ছা, আঙ্গুর খাতুন কমেন্ট করছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? বরাবরের মতো প্রতিদিনের মতো লাইভে চলে আসছি তোমাদের আইসিটি ক্লাস নিয়ে। আমরা একটু সময় নিব, সবাই জয়েন হওয়া পর্যন্ত সময় নিব। গ্রুপে আস্তে আস্তে লিঙ্কগুলো দিয়ে দাও। আচ্ছা, আহমেদ শায়রার খান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শায়রার খান, তোমাদের দেখলে ভালো লাগে, রেগুলারই পাওয়া যায় তোমাদের ক্লাসে। তাসফিয়া আফরোজ ক্লিয়ার, প্লাটিনামবাসী, প্লাটিনাম গ্রুপের তাসফিয়া, ভালো লাগলো। উম্মে সালমা মিম, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, সাউন্ড টাউন সব ক্লিয়ার তো? সাউন্ড আচ্ছা, বোর্ডও তো দেখা যাচ্ছে মনে হয়, মেবি সবই ক্লিয়ার। আচ্ছা, তোমরা এখনও অনেকেই যুক্ত হয়নি। আমরা একটু সময় নিই ক্লাস শুরু করতে। চলে আসলাম, মিলি ইসলাম চলে আসলাম ভাইয়া। হ্যাঁ, ভাল লাগলো, তোমরা আসলে ভাল লাগে। কি ক্লাস এটা উপরে লিখে দেন, এটা উপরে লেখা আছে, তোমাদেরকে জানিয়ে দেবো। আইসিটি ক্লাস আজকে, আইসিটির ষষ্ঠ অধ্যায়, আইসিটি লেকচার 6 আজকে নেব হচ্ছে। আইসিটি লেকচার 6। আসসালামু আলাইকুম। আচ্ছা, কে কোন কলেজ থেকে জয়েন হয়েছো একটু কমেন্ট করে জানাও, কে কোন কলেজ থেকে। আমার কলেজ ক্যান্টনমেন্ট কলেজ যশোর। এভাবে আবিদুল্লাহ অনেক কমেন্ট করছে, দোস্ত একটু সাইডে দাঁড়াই, বোর্ডে দেখা যাচ্ছে না। আচ্ছা, বোর্ডটা আমি এখনও সামনে যাইনি। আবিদুল্লাহ অনেক হচ্ছে আমার বন্ধু, সে হচ্ছে নীলফামারী মেডিকেল কলেজে পড়ে, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমরা একই হোস্টেলে থাকতাম, আমার অনেক ভালো একজন বন্ধু। আচ্ছা, সোনিয়া আক্তার, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে টানা ক্লাস নিতে আমি একটু টায়ার্ড, তবে তোমাদের ভালোবাসার টানে চলে আসছি। আচ্ছা, কমেন্ট করো, প্লাটিনাম ইজ রিয়েল। হ্যাঁ, আমাদের প্লাটিনামবাসী আছে যারা পরীক্ষায় 20-এ 19, 18 পাইতো, তাদেরকে নিয়ে আমাদের হচ্ছে প্লাটিনাম গ্রুপ খোলা হয়েছিল, সেই প্লাটিনামবাসী। আচ্ছা, আতিকুর রহমান কমেন্ট করছে, আফরিনুল আলম রিমো, ওকে সে মেনশন করছে। হ্যাঁ, তোমার যত দূরতা পারো বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও, বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও। হুমায়রা হিমা, দিনাজপুর সরকারি কলেজ। আচ্ছা, এমডি রিয়াজ, ক্যান্টনমেন্ট কলেজ যশোর। অনেক অনেক ভালোবাসা রইল এমডি রিয়াজ তোমার প্রতি। আমার কলেজও ক্যান্টনমেন্ট কলেজ যশোর। যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের যারা আছো তারা একটু কমেন্ট করবা, দক্ষিণবঙ্গের মুখগুলো কমেন্ট করবা অবশ্যই। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, রসেদানিয়া আসল। আমার সবথেকে বেশি স্টুডেন্ট মনে হয় বগুড়ারই, আমি যা মনে হয় বগুড়ার ঢাকার স্টুডেন্ট সব থেকে বেশি। অ্যাডওয়ার্ড কলেজ পাবনা। রিসাত কবির, ধন্যবাদ রিসাত কবির তাড়াতাড়ি চলে আসার জন্য। গভট এমএম সিটি কলেজ খুলনা। আচ্ছা, যশোরের কে কে আছেন? হ্যাঁ, যশোরের কে কে আছে কমেন্ট করো। যশোর, ঝিনাইদহ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা আশপাশের যারা আছো তারা ক্লাস করবা। আমার ক্লাসে আল্লাহর রহমতে সারা বাংলাদেশে সবাই ক্লাস করে, তোমাদের ভালোবাসার টানেই কিন্তু আমি ক্লাস নিই প্রতিদিন। প্রতিদিন ক্লাস নেওয়া অনেক টাফ ব্যাপার। নটরডেম কলেজ ঢাকা, তারিক ইসলাম, অনেক ধন্যবাদ ভাইয়া, তুমি ক্লাস করছো। আমার বাড়ি খুলনা, থাকি ঢাকাতে। তরিমা নুসরাত সেতু, খুলনায় কোথায় বাসা ভাইয়া জানিও। আচ্ছা, অ্যাডওয়ার্ড কলেজ পাবনা, অ্যাডওয়ার্ড কলেজে অনেক স্টুডেন্ট আছে আমার। আচ্ছা, আকিস কলেজের স্কুল নাভারণ যশোর, চিনি। 248 জন জয়েন্ট হয়েছে। আচ্ছা, ঝিনাইদহ কেসি কলেজ, তানভীর আর তানভীর আহমেদ শোভন, ধন্যবাদ। ঝিনাইদহবাসী প্রথম পাইলাম কাউরে।
তানভীর শোভন, তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমার প্রতি। ময়মনসিংহ, কুমিল্লা। সাইমা রহমান চলে আসছো, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল। শুভকামনা সাইমা রহমান, পুরো ক্লাস থাকতে হবে কিন্তু সাথেই। আচ্ছা, ক্লাস শুরু করেন, আবার ঘুমাতে হবে। আচ্ছা, আমাদের তারাবি নামাজ পড়ে এসে ক্লাস করাটা অনেক টাফ ব্যাপার হয়ে যায়। আচ্ছা, আমরা শুরু করি। আচ্ছা, সাউন্ড সব ক্লিয়ার আছে তো? যদি সাউন্ড ক্লিয়ার থাকে তাহলে একটু ডান লিখো, আমরা ক্লাস শুরু করি। নোয়াখালী থেকে আছে এমডি আজিজ হাসান। আচ্ছা, ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজ থেকে আছে ইয়ানাত। আচ্ছা, আমরা হচ্ছে যদি সাউন্ড ক্লিয়ার থাকে তোমরা একটু ডান লিখো, ডান লিখো। যদি চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজ, চুয়াডাঙ্গা থেকে আসছে শ্রাবণী শ্রাবণ। আচ্ছা, ডান। আচ্ছা, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ফাইবার অপটিক্যালের, দেখো প্রশ্ন নম্বর 1, বোর্ড দেখা গেলে দেখো প্রশ্ন নম্বর 1, ফাইবার অপটিক্যালের সবচেয়ে ভিতরের স্তর কোনটি? ফাইবার অপটিক্যালের সবচেয়ে ভিতরের স্তর কোনটি? কোর, ক্লাডিং, জ্যাকেট, নান। কোর। আজকে আমাদের ক্লাস হচ্ছে আইসিটি লেকচার নম্বর 6। আজকে আমাদের 6 নম্বর লেকচার চলছে। যারা আগের লেকচারগুলো পাওনি তারা আমার আইডিতে ফলো দিয়ে রাখতে পারো এবং তারা আমার আইডিতে ক্লাসগুলো পেয়ে যাবে। আগে আমরা 5টা ক্লাস নিয়েছি, আজকে আইসিটি 6 নম্বর লেকচার ক্লাস হচ্ছে, অর্থাৎ আইসিটি লেকচার নম্বর 6। প্রথম প্রশ্ন হচ্ছে ফাইবার অপটিক্যালের সবচেয়ে ভিতরের স্তর কোনটি? কোর, ক্লাডিং, জ্যাকেট, নান। উত্তর করো তোমরা। প্রশ্ন নম্বর 1 উত্তর করো। কোর, ক্লাডিং, জ্যাকেট, নান। গতকাল যারা ক্লাস করছিলে ইনশাল্লাহ সবাই পারবা, দেখি করা পারো। ফাইবার অপটিক্যালের সবচেয়ে ভিতরের স্তর কোনটি? কোর, ক্লাডিং, জ্যাকেট, নান। আচ্ছা, সাইদ আহমেদ কমেন্ট করছে এ। আচ্ছা, তোমরা হচ্ছে সবাই একটু শেয়ার করো, লাইক ক্লাসটা শেয়ার করো, ক্লাসটা শেয়ার করে বললে ভালো লাগে। তোমাদের কাছে তো আমাদের কিছু চাওয়ার নাই, জাস্ট ক্লাসটা শেয়ার করবা আর ভালোবাসা জানাবা, এছাড়া তো আর কিছু কিছু চাওয়ার নাই তোমাদের কাছে। আচ্ছা, কোর, কোর পূজা কমেন্ট করছে কোর। মাইমুনা খানম শিফা কমেন্ট করছে এ। আচ্ছা, দেখি কেউ ভুল করে কিনা, ভুল করে কিনা কেউ। আফসানা আক্তার মিম, কোর। যারা আমাদের ক্লাস তাসিফ তাসফি আফরোজ এ কমেন্ট করছে। উম্মে হাবিবা নিতু এ। অর্থাৎ আমার কিছু স্টুডেন্ট আমি দেখছি যারা রেগুলার ক্লাস করে, আমি কিন্তু তাদেরকে অলরেডি চিনতে পারছি যে যারা আমার ক্লাস রেগুলার করে। আচ্ছা, এমডি আমজাদ হোসেন, তুমি আমাকে বলছিলে ভাই নামাজ পড়ে আসতে দেরি হয়ে যায়, মনে আছে আমার। তারপর একটু কষ্ট করে ক্লাস করবা। আমিও নামাজ পড়ে আসে তারপরে ক্লাস নিতে হয়, একটু টাফ হয়ে যায় সব মিলে। আচ্ছা, কোর। আচ্ছা, আমরা তাহলে সবাই জানি যে ফাইবার অপটিক্যালের সবচেয়ে ভিতরের স্তরের নাম হচ্ছে কোর, আর সব থেকে বাইরের স্তরের নাম হচ্ছে ক্লেডিং বা ক্লাডিং। সব থেকে বাইরের স্তরের নাম হচ্ছে ক্লাডিং, সবচেয়ে বাইরের স্তরের নাম হচ্ছে ক্লাডিং। সবচেয়ে ভিতরের স্তর ভিতরের স্তর বললে হচ্ছে কোর, আর সব থেকে বাইরের স্তর হচ্ছে ক্লাডিং। আর অস্বচ্ছ প্লাস্টিক আবরণ দিয়ে তৈরি হচ্ছে জ্যাকেট। অস্বচ্ছ প্লাস্টিক আবরণ দিয়ে তৈরি বাইরের স্তর হচ্ছে জ্যাকেট। অস্বচ্ছ প্লাস্টিক আবরণ দিয়ে তৈরি বাইরের স্তর হচ্ছে জ্যাকেট। আমাদের কালকের এটা আলোচনা ছিল। তারপর আলোচনা ছিল হচ্ছে আচ্ছা, তোমাদের একটা কথা বলে নিই, আইসিটি চ্যালেঞ্জ বইটা অনেক ভালো, মাত্র 120 টাকা দাম। সবাই আইসিটি চ্যালেঞ্জ বইটা কিনবা। আর আপাতত আইসিটি চ্যালেঞ্জ বই পড়ো। তারপর হচ্ছে তোমাদের ভাইয়ের একটা বই বের হচ্ছে, অনেকে শুনেছো, অনেকে জানো, অনেকে জানো না। তোমাদের ভাইয়ের হচ্ছে বই বের হবে ইনশাল্লাহ বাজারে, তখন গিয়ে অন্য বই কিনো, কিন্তু আপাতত সবাই আইসিটি চ্যালেঞ্জ বইটা কিনবা। আইসিটি চ্যালেঞ্জ বইটা অনেক ভালো বই, মূল বইয়ের পাশাপাশি আইসিটি চ্যালেঞ্জ বইটা পড়তে পারো। আচ্ছা, আর হচ্ছে দোয়া করবা যেন তোমাদের জন্য মানসম্মত বইটা লিখতে পারি, সবাই দোয়া করবা। আচ্ছা, তারপরে হচ্ছে ব্লুটুথ প্রযুক্তি কি নামে পরিচিত? প্রশ্ন নম্বর 2, ব্লুটুথ প্রযুক্তি কি নামে পরিচিত? ব্লুটুথ প্রযুক্তি কি নামে পরিচিত? IEEE 800 2.15, IEEE 802.11, IEEE 802.16, IEEE 802.3। বলো কোনটা হবে উত্তর? ব্লুটুথ প্রযুক্তি কি নামে পরিচিত? ব্লুটুথ প্রযুক্তি কি নামে পরিচিত? IEEE 802.15, IEEE 802.11। ভাই আপনার যে বইটা বেরোবে সেটা কিনবো। তিথি সাহা কমেন্ট করছে। অনেক অনেক ভালোবাসা রইল তিথি সাহা তোমার প্রতি। তবে ইনশাল্লাহ বই দ্রুত বের করার একটা চেষ্টা করব, যত দ্রুত সম্ভব হয়। আচ্ছা, IEEE 800 2.15,
তাহলে বলো তো IEEE 802.11টা কিসের? এটা একটু কমেন্ট করো তো। এটা যদি ব্লুটুথ হয়, তাহলে কমেন্ট করো IEEE 802.11টা কি নামে পরিচিত। 802.11 দেখলে তোমরা কি বুঝবা? কমেন্ট করো 802.11 কি নামে পরিচিত। 802.11 কি নামে পরিচিত, অর্থাৎ নিচের কোনটি 802.11 নামে পরিচিত? ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, হটস্পট, কোনটা? 802.11 কোনটা? কমেন্ট করো 802.11 কোনটা বলো দেখি। কেমন পড়াইছি তোমাদেরকে? ক্লাসের পড়া ক্লাসের মুখস্থ হচ্ছে কিনা তোমরা একটু জানাবা আমাকে। ক্লাসের পড়া আমি ক্লাসের মুখস্থ করাই দিতে পারছি কিনা একটু জানাবা। 802.11 কোনটা? 802.11 হচ্ছে কোনটা? কমেন্ট করো। রিসাদ কবির ওয়াইফাই, আহমেদ শাহরিয়ার খান ওয়াইফাই, ইশিতা আইনুর ওয়াইফাই, পূজা ওয়াইফাই। ঠিক আছে, তার মানে উত্তর হবে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই বললাম। যাও, উত্তর হবে 802.11। ব্লুটুথ প্রযুক্তি হচ্ছে 802.15 আর ওয়াইফাই হচ্ছে 802.11। ওয়াইফাই কত? 802.11 আর 802.16 কি নামে পরিচিত? ওয়াইম্যাক্স। লিখে নিবা, এটা লিখে নিবা। ওয়াইম্যাক্স আমরা পরে পড়াবো। 802.16 802.16 আছে ওয়াইম্যাক্স। ভাই একদম মুখস্থ? আচ্ছা, মুখস্থ করাই দিতে পারছি আমি তোমাদের ক্লাসের পড়াকে ক্লাসে পড়াই দিতে পারছি, একটু জানাবা। আমি চাই যে আমার 1 ঘন্টা তোমাদের সময় নষ্ট না হোক। আমার 1 ঘন্টার পরে যদি তোমার 2 ঘন্টা বই পড়তে হইলো, তাহলে আমার ক্লাস নেওয়ার কোনো মানে নাই। যদি আমার 1 ঘন্টায় তুমি কিছুটা মুখস্থ করে ফেলতে পারো, তাহলে আমার ক্লাস নেওয়া সার্থক। যদি আমার 1 ঘন্টা ক্লাসের পরে তোমাদের আবার আচ্ছা, আশিকি আরিয়ান কমেন্ট করছে নিয়মিত ক্লাস করি, শেয়ার করি, তারপরও ভাইয়া কমেন্ট পড়েন না। আচ্ছা, তোমার কমেন্ট পড়লাম আশিকি আরিয়ান, এরপর থেকে সবগুলো ক্লাস করবা। আচ্ছা, যেটা তোমাদেরকে বলছিলাম যে প্রত্যেকটা ক্লাসে তোমরা পড়া মুখস্থ করে নিবা। যদি পড়া মুখস্থ না করে নিতে পারো, তাহলে কিন্তু আমার পড়ানোটা ব্যর্থ। আমি চাই না যে তোমাদের হচ্ছে 1 ঘন্টা সময় নষ্ট হোক, যে 1 ঘন্টা মুখস্থ হোক, আমার সাথে সাথে তোমাদের মুখস্থ হোক। তোমাদেরকে পড়াবো, তোমরা মুখস্থ করে নেবা। পরের 1 ঘন্টা যা হয় হবে, বা পরে তোমরা যা করবা, কিন্তু আমার সময়টা তো যেন ইউটিলাইজ করতে পারি। আচ্ছা, তারপরে দেখো হাব সুইচ রাউটার হচ্ছে 802.3। এটা লিখে নাও, এটা ইম্পর্টেন্ট তথ্য। হাব সুইচ আর হচ্ছে রাউটার, 802.3 IEEE 802.3 হাব সুইচ রাউটারের প্রযুক্তিগত মান হচ্ছে IEEE 802.3 হাব সুইচ রাউটারের। দেখো তাহলে হচ্ছে, আচ্ছা লাইভ কি বেঁধে গেছে? আচ্ছা, আবার দেখো ব্লুটুথ হচ্ছে 802.15। ব্লুটুথ কত? 802.15। ব্লুটুথ হচ্ছে 802.15। ওয়াইফাই হচ্ছে 802.11। ওয়াইম্যাক্স হচ্ছে 802.16 আর হাব সুইচ আর রাউটার হচ্ছে 802.3। যদি হয়ে থাকে ডান লিখো। যদি হয়ে থাকে ডান লিখো, আমি নেক্সটে যাব। এমডি মাসুদুর রহমান কমেন্ট করছো, ভাই আমি কমেন্ট করি, শেয়ার করি, প্লিজ ভাই আমাকে ডিজে গিফট করেন। ডিজে গিফট মানে কি? আচ্ছা, ক্লাসে আমরা অহেতুক ফাজলামো কমেন্ট করব না, আশা করি। প্রয়োজনীয়, আমাদের ক্লাসটা গুরুত্বপূর্ণ, সুতরাং আমরা প্রয়োজনীয় জিনিস নিয়ে আলোচনা করব, প্রয়োজনীয় কমেন্ট করব। যে কমেন্ট করলে ভাইয়া খুশি হবে সেই কমেন্ট করবা, অর্থাৎ তোমাদের পড়াইতে আমার ভালো হবে। আচ্ছা, আজকে দেখো আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয়টা দেখো সবাই। আজকে আলোচনা করব কয়টা বিষয় নিয়ে সেটা দেখো। আজকে আলোচনা করব হচ্ছে দেখো মডেম নিয়ে, হাব নিয়ে। মডেম, হাব, সুইচ, গেটওয়ে, ব্রিজ, রাউটার, রিপিটার, বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, হাইব্রিড টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি এবং সবশেষে ওয়াইম্যাক্স। ইনশাল্লাহ যদি সময় থাকে তাহলে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে আলোচিত বিষয় হচ্ছে 13টা বিষয়। সবাই শেষ পর্যন্ত ক্লাসে থাকবা তো? 13টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, ইসরাত জাহান ভাই, আজকে আমি নতুন, তোমাকে ক্লাসে স্বাগতম।
বর্ণি ঘোষ কমেন্ট করছে, ভাইয়া আপনার ক্লাস আমার খুব ভালো লাগে। ভাইয়া আমার কমেন্ট যদি পড়েন তাহলে খুব খুশি হব। আচ্ছা ঠিক আছে বর্ণি ঘোষ। আচ্ছা ডান। আচ্ছা আমরা আজকে টপিক্সে চলে আসি। আমাদের আজকের টপিক্স হচ্ছে মডেম। আমাদের আজকের টপিক্স হচ্ছে মডেম। মোট আমরা আজকে 13টা টপিক্স নিয়ে আলোচনা করব, 13টা টপিক্স, সুতরাং আমরা একটু দ্রুত যাব। দেখো প্রথম হচ্ছে মডেম। মডেম জিনিসটা কি? মডেম দেখো, মডুলেশন শব্দের লিখে নাও সবাই। মডুলেশন শব্দের মডুলেশন লিখে নাও সবাই। বোর্ড দেখতে পাচ্ছ তো? একটু কমেন্ট করে জানাও। মডুলেশন শব্দের এবং ডিমডুলেশন এবং ডিমডুলেশন শব্দের ডেম নিয়ে মডেম গঠিত হয়। মডুলেশন শব্দের এবং ডিমডুলেশন শব্দের ডেম নিয়ে ডিমডুলেশন শব্দের ডেম নিয়ে মডেম গঠিত হয়। মডেম জিনিসটা কি এটা আমরা আগে জানবো। মডেম জিনিসটা হচ্ছে সিগন্যালকে মডুলেশন এবং ডিমডুলেশন করাই হচ্ছে মডেমের কাজ। সিগন্যালকে, তারপর জানবো মডুলেশন কি ডিমডুলেশন কি, তাই তো? সিগন্যালকে মডুলেশন ও ডিমডুলেশন সিগন্যালকে মডুলেশন ও ডিমডুলেশন করাই মডেমের কাজ। তাহলে মডেম জিনিসটা কি? সিগন্যালকে মডুলেশন এবং ডিমডুলেশন করাই হচ্ছে মডেমের কাজ। মডেম হচ্ছে মডুলেশন শব্দের এবং ডিমডুলেশন শব্দের ডেম নিয়ে গঠিত। আচ্ছা এবার আমরা জানবো হচ্ছে মডুলেশন কি এবং ডিমডুলেশন কি। যখন ডিজিটাল বিট হতে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত হয় তখন তাকে বলে মডুলেশন। ডিজিটাল থেকে যখন অ্যানালগে রূপান্তর হয় তখন তাকে বলে, ডিজিটাল থেকে যদি অ্যানালগে রূপান্তরিত হয় তখন তাকে বলা হয় মডুলেশন। আর যদি অ্যানালগ সিস্টেমকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা হয়, অ্যানালগ সিস্টেমকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা হয়, তখন ডিমডুলেশন। আর মডেমের কাজই হচ্ছে এই মডুলেশন আর ডিমডুলেশন নিয়ন্ত্রণ করা। দেখো ভালো করে সবাই দেখো। এত রাতে ক্লাস করবো কখন আর ঘুমাবো কখন? আচ্ছা ভাইয়া, আচ্ছা তোমরা যারা দেখতে পারছো না, আচ্ছা দেখো সবাই দেখো, মডুলেশন শব্দের MO আর ডিমডুলেশন শব্দের ডেম নিয়ে গঠিত হয় মডেম। মডুলেশন শব্দের আর ডিমডুলেশন শব্দের ডেম নিয়ে গঠিত হয় মডেম। আচ্ছা সিগন্যালকে মডুলেশন এবং ডিমডুলেশন করাই মডেমের কাজ। আচ্ছা সিগন্যালকে মডুলেশন এবং ডিমডুলেশন করাই মডেমের কাজ। আচ্ছা ডিজিটাল থেকে যখন দেখো ডিজিটাল দেখতে পাচ্ছ সবাই, ডিজিটাল থেকে যখন অ্যানালগে রূপান্তরিত হয় তখন তাকে বলা হয় মডুলেশন। ডিজিটাল থেকে যখন অ্যানালগে রূপান্তরিত করা হয় তখন তাকে বলা হয় মডুলেশন, অর্থাৎ স্বাভাবিক প্রক্রিয়া ডিজিটাল থেকে অ্যানালগ। কিন্তু যখন অ্যানালগ থেকে
অ্যানালগ থেকে ডিজিটাল রূপান্তর করা হয় তখন তাকে বলা হয় ডিমডুলেশন। যখন ডিজিটাল থেকে অ্যানালগে যায় তখন তাকে বলা হয় মডুলেশন, আর অ্যানালগ থেকে যখন ডিজিটালে যায় তখন তাকে বলা হয় ডিমডুলেশন। এই মডুলেশন এবং ডিমডুলেশন করাই হচ্ছে মডেমের কাজ। মডুলেশন এবং ডিমডুলেশন করাই হচ্ছে মডেমের কাজ। আবার দেখো, প্রথম কি পড়ছি, 1 নম্বর পড়ছি মডেম গঠিত হয় কি নিয়ে? মডেম গঠিত হয় হচ্ছে মডুলেশন শব্দের মো এবং ডিমডুলেশন শব্দের ডেম, এখান থেকে গঠিত হয় মডেম। আচ্ছা, মডেমের কাজ কি? মডেমের কাজ হচ্ছে মডুলেশন এবং ডিমডুলেশন সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করা। মডুলেশন এবং ডিমডুলেশন সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করা। মডুলেশন কি? মডুলেশন হচ্ছে যখন ডিজিটাল থেকে অ্যানালগে রূপান্তরিত হয় তখন সেটা হচ্ছে মডুলেশন। ডিজিটাল থেকে যখন অ্যানালগে রূপান্তরিত তখন হচ্ছে মডুলেশন, আর যখন অ্যানালগ থেকে ডিজিটাল রূপান্তরিত হয় তখন সেটা হচ্ছে ডিমডুলেশন। যদি বুঝতে পারো তাহলে হচ্ছে ডান লিখো, বুঝতে পারলে ডান লিখো, না বুঝতে পারলে আরেকবার পড়াবো। ভাইয়া ক্লিয়ার না। আচ্ছা, আবার পড়াচ্ছি, দেখো। মডুলেশন শব্দের মো এবং ডিমডুলেশন শব্দের ডেম, মডুলেশন শব্দের মো এবং ডিমডুলেশন শব্দের ডেম নিয়ে মডেম গঠিত হয়। মডেম হচ্ছে সিগন্যালকে মডুলেশন এবং ডিমডুলেশন করাই মডেমের কাজ। সিগন্যালকে মডুলেশন এবং ডিমডুলেশন করাই মডেমের কাজ। ডিজিটাল থেকে যখন অ্যানালগে যায় তখন তাকে বলা হয় মডুলেশন, আর অ্যানালগ থেকে যখন ডিজিটালে যায় তখন তাকে বলা হয় ডিমডুলেশন। বুঝতে পারলে ডান লিখো। আচ্ছা, আজকে বাণিজ্য বিভাগে কারা আসছো একটু কমেন্ট করে জানিও তো। কমার্সে যারা আসছো একটু কমেন্ট করে জানিও। মডেম থেকে প্রশ্ন আসলে কি আমরা পারবো তো? মডেম মুখস্থ হয়েছে তো? ভাইয়া লেখা বোঝা যাচ্ছে না, লেখা বুঝতে হবে না, আমার মুখের কথা শুনবা, লেখায় বোঝা লাগবে না। মডেম হচ্ছে 2 প্রকার, লিখে নাও। মডেম হচ্ছে 2 প্রকার, জাস্ট 2 প্রকার, এটা জেনে রাখবো আমরা, অতটা বিস্তারিত লাগবে না। একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। মডেম হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। আচ্ছা, সরি, ইন্টারনাল মডেমকে বলা হয় অ্যাকুস্টিক কাপলার মডেম। ইন্টারনাল এটা খুব ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। ইন্টারনাল মডেমকে বলা হয় অ্যাকুস্টিক। অনেকে বই বের করে তারপর বইয়ের সাথে মিলিয়ে ভাইয়ের ক্লাস করো, এটা করার দরকার নাই। ভাইয়া 4টা বইয়ের রাইটারে ফলো করে তারপর তোমাদেরকে পড়াই। তোমরা খাতা কলম নিয়ে বসবা। তথ্য ভুল আল্লাহর রহমত করলে পড়াবে না ভাইয়া। তোমরা খাতা কলম নিয়ে বসবা, পরে যে বইয়ের সাথে মিলাবা। পরে যদি ভুল হয় আমার তাহলে বলো, কারণ আমি তো সব জানবো না, এটা স্বাভাবিক। মানুষ যে সব পারে না এটা কিন্তু সত্য কথা। যদি আমি স্বীকার করি যে আমি সব পারি তাহলে সেটা হচ্ছে ভুল, আমার ভুল হবে, কিন্তু তোমরা সেটা নিয়ে কঠোর সমালোচনা করবো না। তোমরা ইনবক্সে বলবা ভাই আপনি এটা ভুল পড়াইছেন, এটা যদি ঠিক করেন ভালো হয়, আমি ঠিক করে নিব। আচ্ছা, ইন্টারনাল মডেমকে বলা হয় অ্যাকুস্টিক কাপলার মডেম। আমি দেখছি অনলাইন ক্লাসে যদি কোনো ভুল হয় তাহলে অনেক ট্রল হয়, আমি অনেক ভয়ে থাকি, না জানি আমাকে নিয়ে ট্রল তোমরা কবে করে বসো। আচ্ছা, ইন্টারনাল মডেমকে কি বলা হয়? অ্যাকুস্টিক কাপলার মডেম। যদি বুঝতে পারো তাহলে ডান লিখো। আমরা হাবে যাব, আমরা হচ্ছে নেক্সট টপিক হাবে যাব। আমার পড়া ভালো লাগার আগে আমাকে ভালো লাগতে হবে ব্যক্তি হিসেবে, তারপর তোমাদেরকে পড়া ভালো লাগতে হবে, তা না হলে লাভ নাই। আচ্ছা, বিজনেস স্টাডিজে এরিয়ান আরিক, তারপর হচ্ছে ফাইজা তামিম ঝর্ণা বিজনেস স্টাডিজে। আচ্ছা, আমরা নেক্সট টপিক্সে যাবো। যদি এটা বুঝতে পারো ডান লিখো। তোমরা একটু রেসপন্স করো, আজকে রেসপন্স অনেক কম করছো তোমরা, কারণ কি? ক্লাস ভালো লাগছে না আজকে নাকি? একটু কমেন্ট করো তোমরা। মডেমকে 2 ভাগে ভাগ করা, ইন্টারনাল এক্সটার্নাল, একটু কমেন্ট করো তোমরা। ইন্টারনাল আর এক্সটার্নাল। ইন্টারনাল মডেমকে বলে অ্যাকুস্টিক কাপলার মডেম। আবার বলেন ভাই। আচ্ছা দেখো,
মডেমকে দুই ভাগে ভাগ করা, ইন্টারনাল এক্সটার্নাল। ইন্টারনাল এক্সটার্নাল, ইন্টারনালকে বলা হয় অ্যাকুস্টিক কাপলার মডেম, অ্যাকুস্টিক কাপলার মডেম, অ্যাকুস্টিক কাপলার মডেম। আচ্ছা আমরা এবার আসবো হাবে। নেট স্লো ভাইয়ার রিসার্চ কবির একটু রেসপন্স করবা, তোমরা রেসপন্স না করলে আমি বুঝতে পারি না। অনলাইনে ক্লাস তো, কোচিংয়ের ক্লাস নিয়েও আলাদা। হাব আমরা আলোচনা করবো এখন হাব নিয়ে। এতক্ষণ আলোচনা করলাম মডেম নিয়ে, এবার আলোচনা করবো হাব। হাব হচ্ছে নেটওয়ার্কের ডিভাইসসমূহের মধ্যে একটি সাধারণ কানেকশন পয়েন্ট। তোমরা একটু কমেন্ট করো, বাণিজ্যে কারা আছে একটু কমেন্ট করো। আজকে ক্লাসে রেসপন্স কম পাচ্ছি তোমাদের, কারণ কি? হাব হলো হাব অনেক, এই জিনিসগুলো কিন্তু প্যাচ লেগে যায়। আমি আজকে পড়ানোর পর আর প্যাচ লাগবে না, গ্যারান্টি দিয়ে বলছি, আজকের পর আর প্যাচ লাগবে না। ক্লাসে সবাই শেষ পর্যন্ত থাকবা। হাব হলো নেটওয়ার্কের ডিভাইসসমূহের মধ্যে, অনেকেরই প্যাচ লেগে যায়। হাব কি, সুইচ কি, মডেম কি, রাউটার কি, প্যাচ লেগে যায়। এই প্যাচ যেন না লাগে সব থেকে সহজ করে পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। হাব হলো নেটওয়ার্কের ডিভাইসসমূহের মধ্যে হাব হলো নেটওয়ার্কের ডিভাইসসমূহের জন্য একটি সাধারণ কানেকশন পয়েন্ট, একটি সাধারণ কানেকশন পয়েন্ট। হাব হলো নেটওয়ার্কের ডিভাইসসমূহের মধ্যে একটি সাধারণ কানেকশন পয়েন্ট। হাব হলো নেটওয়ার্কের ডিভাইসসমূহের মধ্যে একটি সাধারণ কানেকশন পয়েন্ট। স্টার টপোলজিতে হাব হলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস। ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং পরীক্ষায় যদি দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসে তাহলে এখান থেকে প্রশ্ন আসবে। স্টার টপোলজিতে লিখে নাও, স্টার টপোলজিতে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নটা এখন তোমাদের পড়াচ্ছি। স্টার টপোলজিতে হাব হলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস। খুবই ইম্পর্টেন্ট, 7 স্টার দাও। 1 2 3 4 5 6 7, 7 স্টার। স্টার টপোলজিতে হাব হলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস। স্টার টপোলজিতে হাব হলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস। স্টার টপোলজিতে হাব হলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস। স্টার টপোলজিতে হাব হলো। আচ্ছা SI কে কমেন্ট করছে ভাইয়া? কমেন্ট করি, বাট আপনি পড়েন না কমেন্ট। কমেন্ট পড়ার সর্বোচ্চ চেষ্টা করবো ভাইয়া। আচ্ছা তারপর হচ্ছে লিখে নাও, স্টার টপোলজিতে হাব হলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস। আচ্ছা হাবে অবস্থিত বিশেষ পোর্টকে বলা হয় আপলিঙ্ক পোর্ট। হাবে অবস্থিত বিশেষ পোর্টকে বলা হয় আপলিঙ্ক পোর্ট। আপলিঙ্ক পোর্ট কি জিনিস আমি বুঝাই দিচ্ছি। হাবে অবস্থিত বিশেষ পোর্টকে বলে আপলিঙ্ক পোর্ট। আপলিঙ্ক পোর্ট হচ্ছে 24 পোর্টের হাব দ্বারা 24টি কম্পিউটার সংযোগ করা যায়। এর চেয়ে বেশি সংখ্যক যদি কম্পিউটার যুক্ত করা হয় তাহলে হাবে একটি বিশেষ পোর্ট যুক্ত করতে হয়। দেখো যদি 24টা মানে কম্পিউটার থাকে তাহলে 24টা পোর্ট লাগে, বুঝতে পারছো? অর্থাৎ 24 পোর্টের হাব লাগে। হাব অনেকটা সুইচের মতো, জানো? হাব অনেকটা সুইচের মতো। আমি কম্পিউটার সুইচ না, কিন্তু সুইচের মতো। এখানে তোমাদের প্র্যাকটিক্যাল দেখাতে পাচ্ছি না। তো হচ্ছে 24টা কম্পিউটারের জন্য 24টা হাব লাগে। এই 24টা হাবের সাথে যদি অতিরিক্ত একটা হাব সংযুক্ত করা হয় তাহলে, বা বিশেষ একটা হাব সংযুক্ত করতে হয়, অর্থাৎ ধরো এই 24টা হাবের সাথে আরও একটা কম্পিউটার এখানে সংযুক্ত করব, এই বিশেষ কম্পিউটার সংযুক্ত করার জন্য যে বিশেষ পোর্ট ব্যবহার করা হয় সেই পোর্টকে বলা হয় আপলিঙ্ক পোর্ট। সেই বিশেষ পোর্টকে বলা হয় আপলিঙ্ক পোর্ট। আবার বলি, 24টা কম্পিউটারের জন্য 24টা হাব লাগে বা 24টা সুইচ লাগে। সুইচ কিন্তু না, সুইচের মতো দেখতে, এই জন্য সুইচ বলছি, কিন্তু সুইচ না। ভালোভাবে দেখো, 24টা কম্পিউটারের জন্য 24টা হাব লাগে। এখানে আমরা যদি 24টার মধ্যে একটা অতিরিক্ত হাব সংযুক্ত করতে চাই বা বিশেষ হাব সংযুক্ত করতে চাই তখন একটা বিশেষ পোর্ট লাগে। এই বিশেষ পোর্টকে বলা হয় আপলিঙ্ক পোর্ট। আচ্ছা আবার দেখো,
হাব থেকে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে স্টার টপোলজিতে হাব হলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস। হাব থেকে যদি কোনো প্রশ্ন আসে, যদি একটা প্রশ্ন আসে, তাহলে সেটা আসবে স্টার টপোলজির কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইসের নাম কি, সেটা হবে হাব। স্টার টপোলজির দেখো যদি প্রশ্ন একটা আসে হাব থেকে, সেটা এটা আসবে যে স্টার টপোলজির কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস কোনটা। স্টার টপোলজির কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস হচ্ছে হাব। স্টার টপোলজির কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস হলো হাব। আর হাবে যে অতিরিক্ত বিশেষ পয়েন্ট দেওয়া হয় বা বিশেষ পোর্ট দেওয়া হয়, সেই পোর্টকে বলা হয় আপলিঙ্ক পোর্ট। আর হাব কি, হাব হলো নেটওয়ার্কের ডিভাইসের মধ্যে একটা সাধারণ কানেকশন পয়েন্ট। হাব হলো নেটওয়ার্কের ডিভাইসের মধ্যে একটা সাধারণ কানেকশন পয়েন্ট। যদি বুঝতে পারো তাহলে ডান লিখো, অস্পষ্ট আবার দেখে নাও। দেখো হাব হলো নেটওয়ার্কের ডিভাইস সমূহের মধ্যে একটি সাধারণ কানেকশন পয়েন্ট। নেটওয়ার্কের ডিভাইস সমূহের জন্য একটি সাধারণ কানেকশন পয়েন্ট। স্টার টপোলজিতে হাব হলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস। হাবে অবস্থিত বিশেষ পোর্টকে বলা হয় আপলিঙ্ক পোর্ট। বুঝতে পারলে ডান লিখো, বুঝতে পারলে ডান লিখো। ইসরাত জাহান, এটা কত নম্বর ক্লাস? এটা হচ্ছে 6 নম্বর ক্লাস। বাকি ক্লাসগুলো আমার টাইম লাইনে পেয়ে যাবা। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে একটা মেসেজ দিবা, দিলে আমি তোমাদের ক্লাস দিয়ে দিব। আর যারা আচ্ছা বুঝতে পারছো তোমরা বিষয়টা? হাব হলো নেটওয়ার্কের ডিভাইসসমূহের মধ্যে একটা সাধারণ কানেকশন পয়েন্ট। স্টার টপোলজিতে হাব ব্যবহার করা হয়। হাব হচ্ছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস, আর হাবে অবস্থিত বিশেষ পোর্টকে বলা হয় আপলিঙ্ক পোর্ট। আচ্ছা ভাইয়া কালো কালির কলম দিয়ে লিখেন। আচ্ছা ঠিক আছে, কালো কালির কলম দিয়ে লিখবো। তাহলে হাব মুছে দিলাম, আমরা নেক্সট টপিক্সে যাব। নেক্সট টপিক্স হচ্ছে আমাদের সুইচ। পুরোপুরি বুঝিনি কে আবার বলি। আপলিঙ্ক কি বুঝিনি, আপলিঙ্ক কি আমি বুঝাই দিচ্ছি। দেখো ভালো করে দেখো, ধরো এক একটা কম্পিউটার, 24টা কম্পিউটারের জন্য ভালো করে দেখো, 24টা কম্পিউটারের জন্য ধরো মনে করো 24টা কম্পিউটার আছে, 24টা কম্পিউটারের জন্য আমাদেরকে 24টা পোর্ট লাগবে। 24টা পোর্ট লাগবে, দেখো একটা করে পোর্ট, এই মনে করো একটা করে পোর্ট। এই দেখো এই একটা কম্পিউটার, এটা হচ্ছে কম্পিউটার, এটাও কম্পিউটার, এটাও কম্পিউটার। প্রত্যেকটা কম্পিউটারের জন্য একটা করে পোর্ট লাগে বা সুইচ লাগে। সুইচ কিন্তু বলা যাবে না, সুইচ বলে কিন্তু এখানে ভুল হবে। ধরো একটা পোর্ট লাগে, যেটার মাধ্যমে তুমি ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করছো। এই 24টা বা 16টা যে কটাই বলো, তোমার ইচ্ছা মতো বলতে পারো। ধরো আমি 24টা ধরে নিলাম, এই 24টার জন্য 24টা তোমার হচ্ছে পোর্ট লাগে। কিন্তু যদি মনে করো যে আমি 24 সাথে আরও একটা যোগ করব, এই একটা বিশেষ পোর্ট যোগ করব, এই বিশেষ পোর্টটা যোগ করাকে বলা হয় আপলিঙ্ক পোর্ট। এই বিশেষ পোর্টটা যোগ করাকে বলা হয় আপলিঙ্ক পোর্ট। আপলিঙ্ক পোর্ট, বিশেষ পোর্টটা যোগ করাকেই বলা হয় আপলিঙ্ক পোর্ট। হাবে অবস্থিত বিশেষ আরেকটা, এই যে 24-এর সাথে যে ধরো এখানে 24টা পোর্ট আছে, এই 24টা পোর্টের সাথে বিশেষ আরেকটা পোর্ট যোগ করলে ওইটাই হচ্ছে আপলিঙ্ক পোর্ট। বুঝেছি পোর্ট। আচ্ছা আজকে বুঝতে পারছি না কেন এত ঘুম ধরতেছে। আঙ্গুর খাতুন, একটু চোখে পানি দিয়ে এসে আপু আবার ক্লাস করো তো, চোখে পানি দিয়ে আসো একটু, চোখে পানি। আচ্ছা বাদ বাকিরা কি বুঝতে পারছো নাকি সবাই বুঝতে পারছো না? কোনটা একটু কমেন্ট করতো ভাইয়া, যে বুঝতে পারছি এটা লিখে কমেন্ট করতো, আর বুঝতে পারছি না এটা লিখে কমেন্ট করতো, না হলে তো আমার কষ্টটা বৃথা হবে। আমি চাই তোমরা বুঝতে পারো। আপলিঙ্ক কি হাবলিঙ্ক লিখছে? না আপলিঙ্ক হবে, আপলিঙ্ক। দেখো এই দেখো ইউপি, দেখো UPLINK, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস না এটা, জাস্ট আলোচনা করা, এত মাথা ঘামাতে হবে না আপলিঙ্ক নিয়ে। আচ্ছা বুঝতে পারলে বলো যে ভাইয়া বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। রিসাদ কবির বুঝতে পারছি, এমডি শাহজাহান রেজা বুঝতে পারছি। আচ্ছা সাদিয়া ফেরদৌস তন্দ্রা বুঝতে পারছি। 24টি কম্পিউটারের ক্ষেত্রে, আচ্ছা আমি কিন্তু 24টা কম্পিউটার এটা নিয়ন্ত্রণ, এটা জাস্ট উদাহরণ দিছি। তোমরা একটু বেশি বুঝতে যাও, বেশি বুঝতে গেলে হবে না, জাস্ট উদাহরণ দিছি যে 24টা 16টা 8টা, যে কোনো কম্পিউটারের ক্ষেত্রে বিশেষ কম্পিউটার বা যে যে কম্পিউটার যে কয়টা হয় হোক, কম্পিউটার যে কয়টা হয় হোক, শুধুমাত্র তোমাদের বিশেষ পোর্ট যুক্ত করতে হবে। ওই বিশেষ পোর্টটাকে বলে আপলিঙ্ক। এত কিছু বোঝার দরকার নাই। তোমরা যদি অ্যানালাইসিস করতে যাও তাহলে তো আরও 2-3 ঘন্টা প্রয়োজন। এবার আমরা আসবো সুইচে। সুইচ থেকে একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। সুইচ থেকে একটা প্রশ্ন বারবারই আসে, সেই প্রশ্নটা আমরা আগে শিখব। সুইচ থেকে যে ডিভাইস সাজে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রেরক দেখো কালো কালিতে লিখতে হবে, তাই তো?
বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারলে এভাবে লিখবা, একটু ভালো লাগে। তোমরা বুঝতে পারলে আমার পড়ানোটা সার্থক হয়। যে ডিভাইসের সাহায্যে ক্লাসের শেষ পর্যন্ত থাকবো, আজকে অনেক টপিকস নিয়ে আলোচনা করব। যে ডিভাইসের সাহায্যে, আর যদি কমার্সের স্টুডেন্টরা বলো তাহলে তোমাদের উদ্দেশ্যে 2-3টা কথা বলবো বা একটু মোটিভেশন দিব। যে ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে, যে ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে, যে ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটার প্রেরণ করা হয়। নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে প্রেরণ করা হয়। যে ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটার প্রেরণ করা হয় তাকে সুইচ বলে। যে ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে সিগন্যাল প্রেরণ করা হয় তাকে সুইচ বলে। আমি বুঝাই দিচ্ছি, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো। আচ্ছা, তারপর সব থেকে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা আমরা শিখব। হাব অপেক্ষা সুইচের দাম তুলনামূলকভাবে, হাবের থেকে সুইচের দাম তুলনামূলকভাবে বেশি। হাব অপেক্ষা সুইচের দাম বেশি। আমরা এই দুইটা জিনিস এখান থেকে শিখব। দেখো, সুইচ হচ্ছে যে ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে, দেখো এখানে একটা কথা আছে, নির্দিষ্ট প্রাপক কম্পিউটার প্রেরণ করা হয় তাকে বলা হয় সুইচ। সুইচ যদি তুমি ধরো লাইটের সুইচ কি কখনো ফ্যানে যায়? বলো, লাইট জ্বালাইলে কখনো ফ্যান অন হয়? বা ফ্যান অন করলে কখনো লাইট জ্বলে না। অর্থাৎ প্রেরক কম্পিউটার থেকে নির্দিষ্ট প্রাপক কম্পিউটার প্রেরণ করা হয় তাকে বলা হয় সুইচ। প্রেরক কম্পিউটার থেকে যখন, দেখো ভালো করে, যে ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে প্রেরণ করা হয় তাকে বলা হয় সুইচ। নির্দিষ্ট প্রাপক হইতে হবে। ফ্যান জ্বালাইলে কখনো, ফ্যান অন করলে কখনো লাইট জ্বলে না, লাইট অন করলে কখনো ফ্যান চলে না। অর্থাৎ প্রাপক হইতে হবে নির্দিষ্ট প্রাপক। যে ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটার প্রেরণ করা হয় তাকে বলা হয় সুইচ। হাব অপেক্ষা সুইচের দাম বেশি। আমি লাস্টে আবার সবগুলো একসাথে পার্থক্য করে আলোচনা করব। এখন একবার তোমরা জাস্ট বুঝে নাও। আচ্ছা বলো তো, আচ্ছা পরে বলি। যে ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটার প্রেরণ করা হয় তাকে বলা হয় সুইচ। আবার দেখো, প্রেরক কম্পিউটার থেকে নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে প্রেরণ করা হয় তাকে বলা হয় সুইচ। যদি বুঝতে পারো ডান লিখো, বুঝতে পারলো ডান লিখো। ভাইয়া আর একটু ধীরে পড়ালে ভালো হয়। আচ্ছা ধীরে পড়াবো, ঠিক আছে। দেখো, আমি কিন্তু একাধিকবার বলি, তারপরে যদি তোমরা, আচ্ছা দেখো, যে ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটার প্রেরণ করা হয় তাকে বলা হয় সুইচ। অবশ্যই নির্দিষ্ট প্রাপক কম্পিউটার হতে হবে, তখন তাকে বলা হয় সুইচ। হাব অপেক্ষা সুইচের দাম বেশি। বুঝতে পারলে ডান লিখো। সবাই একটু তোমার হচ্ছে তোমার হচ্ছে পোস্টটা শেয়ার করো, শেয়ার করলে ভালো লাগে। আর যারা হচ্ছে আমার সাথে ফ্রেন্ড নাই কিন্তু ক্লাস করে রেগুলার, তারা অবশ্যই আমার সাথে অ্যাড হবা। তাহলে তোমরা পাবা, তোমার হচ্ছে যাদের ক্লাস করে আগ্রহ আছে তারা অবশ্যই আমার সাথে অ্যাড হয়ে যাবা। তাহলে কি হবে, তোমাদের ক্লাসের নোটিফিকেশনটা তাড়াতাড়ি পাবা। আচ্ছা একটা প্রশ্ন দেখি কেমন পড়াচ্ছি, একটু দেখি ক্লাসের ফাঁকেই দেখি। কোনো অ্যানালগ সিস্টেমকে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হচ্ছে কিনা দেখি। কোনো অ্যানালগ সিস্টেমকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে কোনটি? সবাই রেসপন্স করবা। কোনো অ্যানালগ সিস্টেমকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে কোনটি?
সবাই রেসপন্স করবা। অপশন এ রাউটার, অপশন বি সুইচ, অপশন সি মডেম, অপশন ডি হাব। বলো কোনটা হবে? কোনো অ্যানালগ সিস্টেমকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে কোনটি? রাউটার, সুইচ, মডেম, হাব। দেখো, কোনো অ্যানালগ সিস্টেমকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে কোনটি? রাউটার, সুইচ, মডেম, হাব। রাউটার, সুইচ, মডেম, হাব। মডেম। দেখো, অ্যানালগ সিস্টেমকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে কোনটি? রাউটার, সুইচ, মডেম, হাব। আমি কিছু কমেন্ট পড়ি তোমাদের। ইয়ানাথ কমেন্ট করছে মডেম। সিনথিয়া চৌধুরী ডিমডুলেশন। হ্যাঁ, যাক, তোমরা মুখস্থ করে ফেলতে পারছো, এটাই ভালো। ডিমডুলেশনই হবে, কিন্তু এখানে আমাদের যেহেতু ডিমডুলেশন অপশন নাই, যেহেতু মডেম উত্তর হবে। অ্যানালগকে ডিজিটাল যখন করবে তখন হচ্ছে ডিমডুলেশন, আর যখন ডিজিটাল থেকে অ্যানালগে যাবে তখন হচ্ছে মডুলেশন। আচ্ছা, যাক, তোমরা বুঝতে পারছো, এটাই অনেক, আলহামদুলিল্লাহ। অ্যানালগ থেকে যখন ডিজিটালে যাবে তখন হচ্ছে উত্তর হবে মডেম, আর মডেম উত্তর হইলে তোমাদের দেখো ডিমডুলেশন যদি অপশনে থাকতো তাহলে কিন্তু ডিমডুলেশন হয়তো। তোমরা জাস্ট পড়াটা মুখস্থ করতে পারছো, এটাই আলহামদুলিল্লাহ। অ্যানালগ সিস্টেমকে ডিজিটাল সিস্টেমে রূপান্তর করার কাজ হচ্ছে মডেম, আর এই মডেমের ভিতরে এটা কার কাজ? ডিমডুলেশনের কাজ। ঠিক আছে, তাহলে নেক্সট পড়ায় আসি আমরা। নেক্সট আসবো হচ্ছে গেটওয়েতে। গেটওয়ে, দেখছো পড়া মুখস্থ হয়ে যাচ্ছে। সুইচ কি? সুইচে কি থাকবে? সুইচে থাকবে নির্দিষ্ট, আবার দেখে নাও একটু, পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে। সুইচ থাকবে হচ্ছে নির্দিষ্ট প্রাপক। কি থাকবে? নির্দিষ্ট প্রাপক। এই কথাটা লেখা দেখলেই উত্তর সুইচ দিয়ে দিবা, কোনো কিছু চিন্তা করবা না। নির্দিষ্ট প্রাপক লেখা দেখলেই সুইচ উত্তর দিয়ে দিবা, নির্দিষ্ট প্রাপক। আচ্ছা, এইবার আসবে হচ্ছে গেটওয়ে। গেটওয়ে, গেটওয়ে, গেটওয়ে থেকেও ইম্পর্টেন্ট আছে একটা জিনিস। গেটওয়ের প্রধান কাজ কি জানো? গেটওয়ের প্রধান কাজ হচ্ছে প্রোটোকল ট্রান্সলেট করে। গেটের প্রধান কাজ হচ্ছে প্রোটোকল ট্রান্সলেট করে। গেটওয়ে হলো, লিখে নাও সবাই, মুখস্থ হয়ে যাবে ক্লাসেই। গেটওয়ে হলো এমন এক ডিভাইস, ক্লাসে যদি পড়া বুঝতে না পারো আমাকে একটু বলবা কষ্ট করে, কারণ একটা ঘন্টা অনেক মূল্য আছে। গেটওয়ে হলো এমন একটা ডিভাইস যা বিভিন্ন কমিউনিকেশন প্রোটোকল ট্রান্সলেট করে। গেটওয়ে হলো এমন এক ডিভাইস যা বিভিন্ন কমিউনিকেশনে প্রোটোকল ট্রান্সলেট করে, অর্থাৎ এক প্রোটোকলকে আরেক প্রোটোকলের সাথে সংযুক্ত করে। অর্থাৎ এক প্রোটোকলকে আরেক প্রোটোকলের সাথে সংযুক্ত করে। ক্লাসে মুখস্থ করে নিবা। গেটওয়ের প্রধান কাজ হচ্ছে প্রোটোকল ট্রান্সলেট করা। প্রোটোকল ট্রান্সলেট করাই হচ্ছে গেটওয়ের প্রধান কাজ। গেটওয়ের প্রধান কাজ হচ্ছে প্রোটোকল ট্রান্সলেট করা। প্রোটোকল ট্রান্সলেট করা হচ্ছে গেটওয়ের প্রধান কাজ, অর্থাৎ এক প্রোটোকলকে আরেক প্রোটোকলের সাথে সংযুক্ত করে। গেটওয়ে হচ্ছে এমন এক ডিভাইস যা প্রোটোকল ট্রান্সলেট করে। প্রোটোকল ট্রান্সলেট করা কার কাজ? গেটওয়ের কাজ। প্রোটোকল ট্রান্সলেট করা কার কাজ? গেটওয়ের কাজ। এক প্রোটোকল থেকে আরেক প্রোটোকলে সংযুক্ত করে। গেটওয়ে কি? গেটওয়ে হলো প্রোটোকল ট্রান্সলেট করে। গেটওয়ে হচ্ছে প্রোটোকল ট্রান্সলেট করে, নেটওয়ার্ক ট্রান্সলেশনের কাজ করে। তাহমিদ মিয়াজ লিখছো বইতে, এগুলো লেখা আছে। আচ্ছা, তাইলে কি পড়ানো বাদ দেবো এগুলো? আচ্ছা, এগুলো কি স্কিপ করবো? তাহলে অন্য কিছুতে যাবো। যদি স্কিপ করতে বলো তাহলে অন্য কিছুতে যাবো। তুমি একটু কমেন্ট করো। লিখছে যে বই এগুলো আছে, তাহলে কি এগুলো বাদ দিয়ে অন্য কিছুতে যাবো? যদি তোমরা বলো তাহলে অন্য কিছুতে যাবো, কমেন্ট করো একটু।
সুইচটা আরেকবার স্যার, সুইচটা আরেকবার যাবো। তবে তোমরা যদি বলো যে এই টপিকসগুলো না পড়াই তাহলে হচ্ছে আমি অন্য টপিক্সে যাবো, অন্য টপিক্সে যাবো। তোমরা যদি বলো যে বইয়ে তো আছে, বইয়ে হ্যাঁ বইয়ে সবই আছে, কিন্তু তোমরা কি যেটা বলবা সেটা যদি ভালো না লাগে তাহলে আমি অন্য টপিক্সে যাব। এইগুলো কি শেষ করাই দেবো নাকি কি করব সেটা বলো। একটু কমেন্ট করো তোমরা, তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে ক্লাস নিব। ক্লাস মজা লাগছে না? তোমরা এরকম কমেন্ট করলে যে বইয়ে আছে, বইয়ে তো সব কিছুই আছে। একটু দ্রুত কমেন্ট করো। মোহাম্মদ মজুমদার শিফা কমেন্ট করছে না ভাই, তাহলে কি পড়াবো? আচ্ছা, এত সুন্দর করে আলাদা 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 করে দিচ্ছি তোমাদেরকে, জাস্ট মূল কথাটা নিয়ে এসে দিচ্ছি বই থেকে, তারপরেও তোমরা বদনাম দিচ্ছ ভাইয়া সবই বইয়ে আছে, তাহলে তো আমার ক্লাস নেওয়া ব্যর্থ, তাহলে তো ক্লাস নেওয়া ব্যর্থ। আচ্ছা, মাইমুনা খানম শিফা না ভাইয়া, ভাইয়া সিরিয়াল অনুযায়ী যান, বইয়ে তো সবই আছে। আচ্ছা, আমি বই থেকে তো সব কিছু পড়াই, কিন্তু আমি পড়ানোর পর একটু সহজ লাগে কিনা সেটা বলবা তোমরা। বই পড়লে ভালো করে বোঝা যায় না, একদম ঠিক বলছো ভাই। আমিও বই পড়লে বুঝতে পারি না। তো তোমাদের কি পড়াবো? আমি নিজে 2-3 ঘন্টা 4 ঘন্টা অ্যানালাইসিস করে তারপর মূল কথাটা বেরো করে তারপর তোমাদের পড়াই। আচ্ছা, পজিটিভ কমেন্ট বেশি আসছে, তার মানে পড়ানো যায়। গেটওয়ে হচ্ছে এমন একটা ডিভাইস যা প্রোটোকল ট্রান্সলেট করে, প্রোটোকল ট্রান্সলেট করাই হচ্ছে গেটওয়ের প্রধান কাজ। গেটওয়ের প্রধান কাজ হচ্ছে প্রোটোকল ট্রান্সলেট করা। গেটওয়ের প্রধান কাজ হচ্ছে প্রোটোকল ট্রান্সলেট করা। সুইচের প্রধান কাজ হচ্ছে সুইচের প্রধান কাজ কি? একজন বলছো সুইচ বলতে। সুইচের প্রধান কাজ হচ্ছে প্রেরক কম্পিউটার থেকে নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে সিগন্যাল প্রেরণ করা, নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে সিগন্যাল প্রেরণ করা, নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে সিগন্যাল প্রেরণ করা। তুলে নাও, নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে সিগন্যাল প্রেরণ করা। সিগন্যাল আর গেটওয়ে দুইটা জিনিস আলাদা, সিগন্যাল আর গেটওয়ে দুইটা জিনিস সম্পূর্ণ আলাদা। গেটওয়ে হচ্ছে প্রোটোকল ট্রান্সলেট করে, অর্থাৎ একটা প্রোটোকলকে আরেকটা প্রোটোকলের সাথে সংযুক্ত করে, আর সুইচ হচ্ছে নির্দিষ্ট প্রাপক সিগন্যাল, অর্থাৎ একটা প্রেরক থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক সিগন্যালে প্রেরণ করে, একটা প্রেরক থেকে সিগন্যাল আরেকটা প্রাপকে অর্থাৎ নির্দিষ্ট প্রাপক সিগন্যালে প্রেরণ করে। নির্দিষ্ট প্রাপক সিগন্যালে প্রেরণ করা হচ্ছে সুইচের কাজ। নির্দিষ্ট প্রাপক সিগন্যালে প্রেরণ করা হচ্ছে সুইচের কাজ। নির্দিষ্ট প্রাপক সিগন্যালে প্রেরণ করা হচ্ছে সুইচের কাজ। যদি বুঝতে পারো ডান লিখো। রূপকথা আমি আর কমেন্ট করবো না একটাও। আচ্ছা, কমেন্ট করবো অবশ্যই রূপকথা। বুঝতে পারলে ডান লিখো। গেটওয়ে হলো এমন এক ডিভাইস যা প্রোটোকল ট্রান্সলেট করে, অর্থাৎ এক প্রোটোকলকে আরেক প্রোটোকলের সাথে সংযুক্ত করে। আর সুইচ হচ্ছে একটা প্রাপক থেকে নির্দিষ্ট প্রাপকে সিগন্যাল প্রেরণ করে। ডান। আসলে আপু তোমাদের কমেন্ট বা তোমাদের ভাইয়া তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি ক্লাস নিই। সত্যি কথা বলছি, তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি ক্লাস নিই। আচ্ছা, ব্রিজ। এবার আমরা আসবো হচ্ছে ব্রিজে, যেহেতু তোমরা ডান লিখছো, এবার আমরা আসবো হচ্ছে ব্রিজে। তোমাদেরকে যদি এখন বলি যে ভাইয়া মডেম কি, তোমরা চোখ বুঝে বলে দিতে পারবা যে ভাইয়া মডেম এই। আমি গ্যারান্টি আমি পড়ানোর আগে তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই বলতে পারতে না, কিন্তু এখন যদি বলি যে ভাইয়া গেটওয়ে কি, তোমরা বলে দিতে পারবা গেটওয়ে কি। তোমাদের যদি বলি সুইচ কি, তোমরা সুইচ বলে দিতে পারবা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি তোমরা বলে দিতে পারবা। তো এটা কি তোমাদের ক্লাস করে উপকার না? তোমরা তোমরা নিজেরাই বুঝবা, আমি বললে তো বেশি হয়ে যাবে। তোমরা নিজেরাই বুঝতে পারো যে উপকার আসছে কিনা। একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করাই ব্রিজের কাজ। সংযোগ স্থাপন করাটাকে
ব্রিজের কাজ, জাস্ট এটা আমরা জেনে রাখবো। ব্রিজের কাজ অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক, দেখো লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান প্রযুক্তিতে তোমার হচ্ছে কাজ করে, ব্রিজ পর্যন্ত কাজ করে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান প্রযুক্তিতে। তাহলে হচ্ছে একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করাই হচ্ছে ব্রিজের কাজ। ব্রিজ মানে কি, সবসময় কিন্তু কি করে, দুইটা জিনিসকে, বা ধরো তোমরা তো জানোই যে পদ্মা সেতু বা পদ্মা ব্রিজ, এটাই বলো, ব্রিজের কাজই হচ্ছে তোমার দুইটা জিনিসকে যুক্ত করা। তাহলে কি যুক্ত করে, একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করে, একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করাই হচ্ছে ব্রিজের কাজ। একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করাই ব্রিজের কাজ। একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করাই হচ্ছে ব্রিজের কাজ। একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করাই ব্রিজের কাজ। বুঝতে পারলে ডান লিখো। আমি 10টা কমেন্টের বেশি করছি, এর মধ্যে একটা কমেন্ট পড়ছে। আচ্ছা ভাই, আরও বেশি বেশি কমেন্ট করো, তোমাদের কমেন্ট দেখলে আসলেই ভালো লাগে। আচ্ছা ভাইয়া, কমার্সদের জন্য মোটিভেশন দিতে চাইছিলেন, আচ্ছা দিব, দেখি আগে শেষ করি এটা। আচ্ছা দেখো, ব্রিজ কি, ব্রিজ হচ্ছে একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করা ব্রিজের কাজ। বুঝতে পারলে ডান লিখো। একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করাই ব্রিজের কাজ। একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করাই হচ্ছে ব্রিজের কাজ। এবার আমরা আসবো হচ্ছে রাউটার। যারা ওয়াইফাই চালাও তারা তো রাউটার চিনো। রাউটার কি, রাউটারের কাজ হচ্ছে ডেটা ফিল্টারিং করা, অর্থাৎ ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করা, ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করা রাউটারের কাজ। আচ্ছা, আমি আরেকবার সবগুলো আলোচনা করবো, কেউ যেন মাথায় ঘুলিয়ে না যায়, অর্থাৎ একরকম না হয়ে যায়, সেই জিনিসটা নিয়ে আমি বারবার আলোচনা করবো, সমস্যা নাই, শিখিয়ে তারপর তোমাদের যাবো ইনশাল্লাহ। ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করা হচ্ছে রাউটারের কাজ। রাউটার বিভিন্ন ধরনের নেটওয়ার্ক, যেমন ইথারনেট টোকেন, রিং ইত্যাদি নেটওয়ার্ক, নেটওয়ার্ক সংযুক্ত করা রাউটারের কাজ। আচ্ছা দেখো, ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করা হচ্ছে রাউটারের কাজ। ভিন্ন ভিন্ন রাউটারের দ্বারা হচ্ছে ডেটা ফিল্টারিং করা যায়। ডেটা লিখে নাও, ডেটা ফিল্টারিং সম্ভব রাউটারের দ্বারা। হচ্ছে ডেটা ফিল্টারিং সম্ভব। আচ্ছা, রাউটারের প্রধান কাজ হচ্ছে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করা। ভাই আমার গ্যারান্টি দিয়েন না, জানো আমি সকালে ভুলে যাই। না ভাই, আমি পড়াইলে ইনশাল্লাহ সকালে ভুলবা না, আমি এতটুকু কনফার্ম হয়ে বলছি। আমি আবারও পড়াবো, 3-4 বকে পড়াবো, তাও ভুলবা না। আচ্ছা, হোপলেস আজকেও হতাশা নিয়ে আসছে, ওয়াইফাই জীবনটা শেষ করে দিল, কোনো ক্লাসই ভালো করে করতে পারি না। আচ্ছা, আমার মতো তুমি এমবিতে করবা, আমার বাসার ওয়াইফাইও ছিল। দেখো কি লিখছি, রাউটার হচ্ছে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করাই হচ্ছে রাউটারের কাজ। ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের উদাহরণ কি, যেমন ইথারনেট টোকেন রিং ইত্যাদি নেটওয়ার্ক একসাথে সংযুক্ত করা হচ্ছে রাউটারের কাজ। ইথারনেট টোকেন রিং ইত্যাদি নেটওয়ার্ক সংযুক্ত করা হচ্ছে রাউটারের কাজ। রাউটার প্রধানত ডেটা ফিল্টারিং করে থাকে। রাউটার হচ্ছে ডেটা ফিল্টারিং সম্ভব। রাউটারের দ্বারা হচ্ছে ডেটা ফিল্টারিং সম্ভব। ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করা হচ্ছে রাউটারের কাজ। ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করা হচ্ছে রাউটারের কাজ। বুঝতে পারলে ডান লিখো। উদাস নাইম, আমার একটা কমেন্টও পড়েন না। আচ্ছা, আমি ঘুমের ঘরে ক্লাস করছি, নীলপরি কমেন্ট করছে। আচ্ছা, ঘুমের ঘরে ক্লাস করলে তো কিছু করার নেই, আমি এত কষ্ট করে ক্লাস নিচ্ছি। রৌনক জাহান ঈশা কমেন্ট করছে, ভাইয়ের ক্লাস এত সুন্দর হয়, কখন যে 1 ঘন্টা কেটে যায় বোঝা যায় না। অনেক ভালোবাসা রইল রৌনক জাহান ঈশা তোমার প্রতি। তোমাদের
পজিটিভ কমেন্ট আমার অনেক ভালো লাগে। নেগেটিভ কমেন্টও করবা, যদি আমার ক্লাস ভালো না লাগে সেদিন বলবা, কারণ সব দিন তো একরকম হয় না। এবার আমরা আসবো হচ্ছে এই টপিক্সের শেষ টপিক্স, রিপিটার নিয়ে আলোচনা করব। তাহলে হচ্ছে রাউটার কি? রাউটার হচ্ছে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করা। রাউটার হচ্ছে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করা। এবার আসবে আমরা হচ্ছে রিপিটার কি জিনিস সেটা আমরা দেখব এখন। রিপিটার কি জিনিস সেটা এখন দেখব। নেটওয়ার্কের সংযোগের মধ্যে বিভিন্ন কম্পিউটারের মধ্যে দূরত্ব বাড়ানোর জন্য রিপিটার ব্যবহার করা হয়। মূলত লিখে নাও, মূলত দূরত্ব বাড়ানোর উদ্দেশ্যে রিপিটার ব্যবহার করা হয়। মূলত দূরত্ব বাড়ানোর উদ্দেশ্যে রিপিটার ব্যবহার করা হয়। মূলত দূরত্ব বাড়ানোর উদ্দেশ্যে রিপিটার ব্যবহার করা হয়। মূলত নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে দূরত্ব বাড়ানোর উদ্দেশ্যে রিপিটার ব্যবহার করা হয়। রিপিটার কি জিনিস? রিপিটার হচ্ছে দূরত্ব বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। যদি বুঝতে পারো তাহলে ডান লিখো, আমরা আরেকবার আলোচনা করবো সবগুলো। বুঝতে পারলে ডান লিখো। মূলত দূরত্ব বাড়ানোর উদ্দেশ্যেই দূরত্ব বাড়ানোর ঠিক কমেন্ট করছো সাদিয়া ইসলাম। দূরত্ব বাড়ানোর জন্য, কম্পিউটার থেকে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের মধ্যে দূরত্ব বাড়ানোর উদ্দেশ্যে রিপিটার ব্যবহার করা হয়। যদি মানে আমাদের শুধু কি পয়েন্ট লাগবে, কি পয়েন্ট হচ্ছে দূরত্ব, বুঝতে পারছো? কি পয়েন্ট হচ্ছে দূরত্ব বাড়ানোর উদ্দেশ্যে যেটা লাগবে সেটা হচ্ছে রিপিটার। দূরত্ব বাড়ানোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে রিপিটার। আচ্ছা, আমরা সবগুলো আবার আরেকবার আলোচনা করি যাতে আমাদের মস্তিষ্কে সেট হয়ে যায়। দেখো, প্রথমে আসো ক্লাসে খুব মনোযোগ দাও সবাই। প্রথমে আসি মডেম নিয়ে কি আলোচনা করা যায় বলো তো? কি আলোচনা করছিলাম তোমরা কমেন্ট করো মডেম নিয়ে সব থেকে। আচ্ছা, ডান। জাকিয়া খাতুন কমেন্ট করছে ডান। বা ক্লাসগুলি ভালো, বাট আপনার লেখাগুলি বোল্ড করেন ভাই। লেখা আর কত বোল্ড করবো? আচ্ছা দেখো, মডেম নিয়ে আমরা কি পড়ছিলাম? মডেম নিয়ে পড়ছিলাম সিগন্যালকে মডুলেশন এবং ডিমডুলেশন করা হচ্ছে মডেমের কাজ। প্রথম পড়ছিলাম সিগন্যালকে মডুলেশন এবং ডিমডুলেশন করা হচ্ছে মডেমের কাজ। আচ্ছা, অ্যানালগ বা ডিজিটাল সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে আর ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিস্টেমে প্রেরণ করা হচ্ছে মডেমের কাজ। মডেমের কাজ হচ্ছে মডুলেশন শব্দের মো এবং ডিমডুলেশন শব্দের ডেম নিয়ে গঠিত হয় মডেম। আচ্ছা, মডেমের কাজ হচ্ছে অ্যানালগ সিস্টেমকে ডিজিটাল সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিস্টেমে প্রেরণ করা। আচ্ছা, আর কি পড়ছিলাম? অ্যানালগ সিস্টেম থেকে যখন ডিজিটাল সিগন্যালে যাবে তখন সেটাকে বলা হয় ডিমডুলেশন, এবং ডিজিটাল সিগন্যাল থেকে যখন অ্যানালগ সিস্টেমে যাবে তখন সেটাকে বলা হয় মডুলেশন। তাহলে মডেম ক্লিয়ার আমাদের। তারপর হচ্ছে মডেম ক্লিয়ার। আচ্ছা, তোমরা দ্রুত কমেন্ট করো মডেম ক্লিয়ার। এবার হচ্ছে আমরা আসবো মডেমের পরে আসবো হাব কি? হাব হলো অনেকগুলো নেটওয়ার্ক ডিভাইস সমূহের মধ্যে কানেকশন পয়েন্ট। হাব হলো অনেকগুলো ডিভাইস সমূহের মধ্যে। কি কমেন্ট করছো তোমরা দেখি? রিসার্চ কই ভাইয়া? আমার আম্মু এখন 10টা বাজলেই আপনার কথা মনে করাই দেয় ক্লাস করার জন্য। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। আন্টিকে আমার সালাম দিও। আন্টিকে অবশ্যই আমার সালাম দিবা। অবশ্যই আমার সালাম দিবা। আচ্ছা, এবার একটু দ্রুত ডান লিখবা। মডেম হয়ে গেল। এবার হচ্ছে হাব কি? হাব হচ্ছে অনেকগুলো নেটওয়ার্কের কানেকশন পয়েন্ট। হাব হচ্ছে অনেকগুলো নেটওয়ার্কের কানেকশন পয়েন্ট। হাব হলো অনেকগুলো নেটওয়ার্কের কানেকশন পয়েন্ট। স্টার টপোলজিতে হাব ব্যবহার করা হয়। হাব হলো অনেকগুলো নেটওয়ার্কের কানেকশন পয়েন্ট। স্টার টপোলজিতে হাব ব্যবহার করা হয়। নেক্সট আমরা নেক্সটে যাবো হচ্ছে সুইচে কি পড়ছিলাম? দেখো, একটু দ্রুত যাবো আমরা এখন। আমরা রিভাইজ দিচ্ছি। সুইচে পড়ছিলাম প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে যখন যাবে তখন সেটাকে বলা হয় সুইচ। প্রেরক কম্পিউটার থেকে যখন নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে যাবে তখন সেটাকে বলা হয় সুইচ। নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে যখন যাবে সেটাকে বলা হয় সুইচ। তারপর পড়ছিলাম গেটওয়ে।
গেটওয়ের কাজ কি? গেটওয়ের কাজ হচ্ছে বিভিন্ন প্রোটোকল ট্রান্সলেশন করা, বিভিন্ন প্রোটোকল ট্রান্সলেশন করা, বিভিন্ন প্রোটোকল ট্রান্সলেট করা, বিভিন্ন প্রোটোকল ট্রান্সলেট করা হচ্ছে গেটওয়ের কাজ। গেটওয়ের কাজ হচ্ছে বিভিন্ন প্রোটোকল ট্রান্সলেট করা। আচ্ছা, গেটওয়ে গেল, এবার হচ্ছে ব্রিজ। ব্রিজ হচ্ছে একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্কে সংযোগ স্থাপন করা। একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করা হচ্ছে ব্রিজের কাজ। ব্রিজের কাজ কি? একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করা। তারপর আসলাম রাউটার। রাউটার হচ্ছে ভিন্ন ভিন্ন কম্পিউটারকে, এই যে ভিন্ন ভিন্ন কম্পিউটারকে সংযুক্ত করা হচ্ছে রাউটারের কাজ। ভিন্ন ভিন্ন কম্পিউটারকে সংযুক্ত করা হচ্ছে রাউটারের কাজ। ভিন্ন ভিন্ন কম্পিউটারকে সংযুক্ত করা হচ্ছে রাউটারের কাজ। তারপরে পড়ছি রিপিটার। রিপিটার হচ্ছে দূরত্ব বাড়ানোর উদ্দেশ্যেই রিপিটার ব্যবহার করা হয়। দূরত্ব বাড়ানোর জন্য রিপিটার ব্যবহার করা হয়। যদি কেউ বুঝতে পারো তাহলে লিখো যে ভাইয়া একদম ক্লিয়ার, এই কথাটা লিখো তো, যে একদম ক্লিয়ার। এই কথাটা দেখি কজন লিখতে পারো, আমি কমেন্ট পড়ি। একদম ক্লিয়ার, আজকে টপিকসগুলো একদম ক্লিয়ার, এই কথাটা কজন লিখতে পারো? আচ্ছা, রিধি ইসলাম, জীবনেও আমার কমেন্ট পড়েনি। পড়ছি ভাইয়া, তুমি আগে দেখো বুঝতে পারছো কি না। হ্যাঁ, ওয়াই ম্যাক্স বাকি ছিল কালকে, ওয়াই ম্যাক্স হচ্ছে বাকি ছিল। আচ্ছা, আমি ওয়াই ম্যাক্সটা পরে পড়বো, আজকে আমি তোমাদেরকে টপোলজিটা শেষ করবো ইনশাল্লাহ। তোমরা এই টপিক্সটা বুঝতে পারছো? এই টপিক্সটা বুঝতে পারলে সবাই একটু বলো যে ভাইয়া বুঝতে পারছি। একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। ভুল হবে না তো? এই জিনিসগুলো আর ভুল হবে না তো? পরীক্ষার আগে আর পড়া লাগবে না ইনশাল্লাহ। আচ্ছা, তোমরা কি এর আগে এই জিনিসগুলো এভাবে বুঝতে পারতে, এত সুন্দর করে বুঝতে পারতে? আচ্ছা, তোমরা একটা পরীক্ষায় যখন কমেন্ট অর্থাৎ প্রশ্ন আসবে তখন আমার কথা মনে পড়বে যে ভাই এটা পড়াইছিল, বারবার বলছিল যে প্রোটোকল ট্রান্সলেট করা কার কাজ, বারবার বলছিল, মনে আছে? এভাবে মনে করবা, তখনও ভাইয়ের কথা মনে আসবে আইসিটি দাগাইতে গেলে। আচ্ছা, কমার্সের ক্ষেত্রে 2 মিনিট একটু মোটিভেশন দিয়ে দিই, যেহেতু যারা কমার্সে আছে তারা একটু দেখো, খেয়াল করে। কমার্সের পরীক্ষা মেবি 3 তারিখে। একদম ক্লিয়ার, আমিও চাই যে একদম ক্লিয়ার হও, তোমরা একদম ক্লিয়ার হতে হবা। আচ্ছা, ব্যবসায় শিক্ষা যারা আসো, আমি সব থেকে কম বুঝি ব্যবসায় শিক্ষা স্টুডেন্টদেরকে। আমি তাদের পরীক্ষাও নিতে পারি না, ভালো একটা বুঝিও না। আমার কাছে কেমন জানি অদ্ভুত লাগে, মানে কঠিন লাগে, পারি না, এক কথাই মানে স্বীকার করে নিচ্ছি, পারি না। আচ্ছা, তোমাদের জন্য সব থেকে মূল পয়েন্ট হচ্ছে আইসিটিতে 25 মার্ক। তোমরা যারা আইসিটি ভাইয়ের ক্লাস করবা তারা 25-23 পাবা। এ তো প্রতি ক্লাসের বিজ্ঞাপন দিই, আর এটা বিজ্ঞাপন না, তোমরা পড়ানো বা পড়া নোট করা দেখলে বুঝতে পারবা যে ইনশাল্লাহ 23 পাবাই। তবুও আমি ধরলাম যে তোমরা 20 পাইলে, বা আইসিটি গেল। এবার আসছে হিসাব বিজ্ঞান, আগে লিখে নি তারপর বলি। হিসাব বিজ্ঞানে 25 মার্ক। আমি যা দেখলাম যে একজন কমার্সের স্টুডেন্টের সবচেয়ে বেশি চান্স পাওয়ার সম্ভাবনা বেশি, বা চান্স পাওয়ার সম্ভব বেশি। এখন থেকে যদি কোনো কমার্সের স্টুডেন্ট মনে করে যে আমি আজকের থেকে মন প্রাণ দিয়ে পড়াশোনা শুরু করব, তো সে চান্স পাবে যদি একটু টিপিক্যালি পড়তে পারে। কমার্সের স্টুডেন্টদের চান্স পাওয়া সব থেকে বেশি ইজি, বিশ্বাস করো ভাই, বিশ্বাস না করলে কিচ্ছু করার নাই। বাংলায় 13 মার্ক, আর সব থেকে কম মার্ক হচ্ছে ইংলিশে, যেটা আর্টসের স্টুডেন্টরা একটু ভুগবে ইংলিশে, তাদের হচ্ছে 35 মার্ক, আর তোমাদের মাত্র 12 মার্ক। আচ্ছা, যারা ব্যবসা শিক্ষা আসো তারা আইসিটি নিয়ে আর মাথা ঘামাবা না। আইসিটি ভাইয়া যে 1 ঘন্টা পড়াচ্ছে, ওই 1 ঘন্টা পড়লেই 23 এমনিই পাবা। তবে আমি ধরলাম তুমি 20 পাইলে, মনে রাখতে পারলে না পরীক্ষায় 20 পাইলে, তবে 23 পাবা ইনশাল্লাহ। আচ্ছা, যারা আর কিছু স্টুডেন্ট আছে যারা রেগুলার ক্লাস করে, আমি তাদের বলছি তোমরা 24-25 পাবা। পরীক্ষা দিয়ে এসেই বলবা যে ভাইয়া 25-25 পাবো ইনশাল্লাহ, এমন স্টুডেন্ট আমি ইনশাল্লাহ পাবো। আচ্ছা, তোমরা যারা কমার্সে আসো বা ব্যবসা শিক্ষা আসো, তারা হিসাব বিজ্ঞান অথবা ব্যবসায় সংগঠন, এই দুটো সাবজেক্টে যে কোনো একটা সাবজেক্টকে মূল প্রাধান্য দিবা, যে কোনো একটা সাবজেক্টে বেশি ভালো ফোকাস দিবা। ধরো ব্যবসায় শিক্ষা সংগঠনে তুমি বেশি ভালো ফোকাস দিচ্ছ, তুমি সেখানে 19টা পারলে তুমি সেখানে
18টা 17টা পারতে পারবা, 20টা পারতে পারো। অর্থাৎ হিসাব বিজ্ঞান অথবা ব্যবসায় শিক্ষা যে কোনো একটা সাবজেক্টকে তোমরা বেশি ভালো ফোকাস দিবা, একটা সাবজেক্টকে যে কোনো একটা সাবজেক্টকে ফোকাস দিবা। আর এটা ধরো পারলে তুমি 15, আচ্ছা বাংলায় পাইলে 8, আর ইংলিশে পাইলে 5। দেখো তো কত হচ্ছে, ভালো করে দেখো। 5, 9 আর 5 14, 14 আর 8 22, আর 5 27, 27 7, 2 আর 1 3 আর 1 4, আর 2 67। 67 পাইলে শিওর 4000-এর মধ্যে থাকবা তুমি, 4000-এর মধ্যে। কল্পনাও করতে পারছো না তুমি কত ভালো করবা। জাস্ট ফোকাস রাখবা যে আইসিটিটা ভাইয়ের ক্লাস প্রতিদিন করব, সেখানে 23 তুলবো, কিছু না পারলেও 20 তুলবো। আর হিসাব বিজ্ঞানের ব্যবসা শিক্ষা সংগঠনের মধ্যে যে কোনো একটা সাবজেক্টকে ভালো করে পড়বো, যাতে 18-19 তুলতে পারি। আর অন্য একটাই 15-20 এই 15-16 যাই তুললে। আর বাংলা ইংলিশে এমনি তোমরা 8-5 এরকম পাবা। বুঝতে পারছো? ব্যবসা সংগঠন যারা আসো প্রতিদিন, আবারও বলছি সবার উদ্দেশ্যে, সায়েন্স আর্টস কমার্স 6 ঘন্টা করে বই পড়বা। ওই 6 ঘন্টা বাবুর আব্বু বাবুর আম্মুর কথা বাদ দিয়ে ওই 6 ঘন্টা বই পড়বা। ফোন টোন রেখে দিবা ফুল, সব কিছু বাদ। ওই 6 ঘন্টা যে 6 ঘন্টা বই পড়া, সেই 6 ঘন্টা সব বাদ। আচ্ছা আমরা আজকে টপোলজিতে যাই। আমরা আবার ফিরে আসি টপোলজিতে। মানবিকের জন্য গতকালকে বলছি, আরি বা ওয়াকিয়া আরোহী কমেন্ট করছে, ভাইয়া আপনি যদি কেমিস্ট্রি আর ফিজিক্স আইসিটির মতো করে পড়াইতেন তাহলে কত যে ভালো হইতো। অনেক ভালো লাগলো আপু তোমার কমেন্ট শুনে। তবে ফিজিক্স কেমিস্ট্রিতে কোনো সমস্যা হলে বইলো, আমি যতটুকু পারবো দেখাই দেবো। আমি কেমিস্ট্রি ক্লাস নিই, তবে আপাতত গ্রুপে আমার আইসিটি যেহেতু ক্লাস দেওয়া হয়েছে, আইসিটি ক্লাসে নিব ইনশাল্লাহ, শেষ করাবো তোমাদের ভালো করেই। আচ্ছা টপোলজি 1 ঘন্টা হয়ে গেছে, তোমরা কি টপোলজি ক্লাস করবা? টপোলজি ক্লাস করবা তোমরা? হ্যাঁ মোজাম্মেল কমেন্ট করছে, বাবুর আব্বুরা ডিস্টার্ব করিও না কেমন। হ্যাঁ এই কয়েকদিন বাবুর আম্মু বাবুর আব্বুরা ডিস্টার্ব করো না, এখন একটু পড়াশোনার দিকে ফোকাস করো, আর সময় পাবা না। পড়াশুনো করার এখন সুবর্ণ সুযোগ, এরপর আর পড়াশুনো মানে কি বলবো, অনেক চিল করতে পারবে, এখন একটু পড়াশুনো করো। টপোলজি কি পড়াবো তোমাদের? টপোলজি পড়াবো? টপোলজি পড়াবো কিনা কমেন্ট করো। টপোলজি অনেক সুন্দর করে পড়াবো ইনশাল্লাহ তোমাদের, যেমন করে এগুলো পড়লাম এটাও। হ্যাঁ আচ্ছা পড়ান। আচ্ছা আচ্ছা ভাইয়া, বাবুর আব্বুর ব্যাপারটা ক্লিয়ার না, গতদিনও বলছিলেন বাট বুঝিনি। আচ্ছা এটা বোঝা লাগবে না, এটা হচ্ছে তোমাদের উদ্দেশ্যে বলছি যে তোমার এটাও যদি বুঝাইতে হয় আমার, তোমার তুমি যদি ছেলে হও তাহলে তোমার কি থাকবে? বাবুর আম্মু থাকবে। আর যদি তুমি মেয়ে হও তাহলে তোমার কি থাকবে? বাবুর আব্বু থাকবে। মানে কি, বাবু অনেকে সেট করে ফেলো না, রিলেশনের 10 দিনের মাথায় বাবুর নাম সেট হয়ে যায়। এই জন্য তোমাদেরকে আমি ইন্ডিকেট করে বলি বাবুর আব্বু কিংবা বাবুর আম্মু। এবার বুঝতে পারছো? রিলেশনের 10 দিনের মধ্যে সেট হয়ে যায় আমাদের বাবুর কি নাম হবে, তাই তো? নামটা নিয়ে আবার অনেকে ঝগড়া ঝামেলা হয়ে ব্রেকআপও হয়ে যায়। আমি অবশ্য এসব ভালো বুঝি নে। আচ্ছা বাস টপোলজি না, আসলে আমি এগুলো খুব কম বুঝি, তারপরেও তোমাদের উদ্দেশ্যে একটু বুঝতে হয় তাই বুঝি। আচ্ছা বাস টপোলজি প্রথমেই ছবি আঁকাবো সবগুলো, এই সাইডে ছবি আঁকাবো। দেখো এই সাইডে ছবি আঁকাবো, এই সাইডে আলোচনা করবো। টপোলজিগুলো ছবির মাধ্যমে বুঝাবো। বাস টপোলজি দেখো ভিতরে থাকবে কম্পিউটার, এই যে আবার কম্পিউটার। ছবিটা তোমরা জানো, আবার ভেবো না ভাইয়া 100 ছবি আসছে না, এইসব জন্য বলো না। আমি কিন্তু আর্ট পারি নে, আর্ট ভালো পারে হচ্ছে আমার ছোট বোন, আমার একটা মাত্র বোন। দেখছো এই আর্টগুলো না আমার বোন করছে, সুমায়া নাম তার। সে হচ্ছে মেডিকেলে পড়ে, মেডিকেলের প্রথম ইয়ারে পড়ে। আমরা একসাথে আর্ট শিখতে গেছিলাম। আমার আম্মু আর মানে আপু, বড় আপু, যিনি এখন আর নাই পৃথিবীতে, তো আম্মু আর আপু দুজন মিলে নিয়ে গেছিলো আর্ট শিখতে। তো ও বিভাগ সেকেন্ড হয়েছিল, জেলা ফার্স্ট, পরপর 2বার জেলা ফার্স্ট হয়েছে, বিভাগ সেকেন্ড হয়েছে। দেখো এরা ওর আর্ট কিন্তু এগুলা তোমরা আরও ভালো ভালো আর্ট দেখতে পারবা ক্লাস করার ফাঁকে। তো ও আর্টে ভালো করছে, আর আমাকে প্রথম দিন কুড়ে ঘর আঁকতে দিছিল। আমি কুড়ে ঘরটার দাগ এভাবে মিলছিল না, স্যার আমাকে বকা দিছিল। পরের দিন আমি আর ওই ক্লাসে যাইনি, আমার বোন কন্টিনিউ করছে। আমি আর কিন্তু
ওই যে আমাকে ওই দিন বকা দিছিল, আমি আর যাইনি, বুঝছো? খুব আদুরে ছিলাম ছোটবেলা থেকে, খুব আদুরে। আমাকে কেউ যদি বকা দেয় আমি আর সেখানে যাই না। আচ্ছা, বাস টপোলজি জিনিসটা আমরা বুঝি। যে টপোলজিতে, আচ্ছা দেখো তো, ট্রাই এগেইন দেখাচ্ছে কি তোমারটাই? ঠিক দেখাচ্ছে? আচ্ছা, আজকে বুঝলাম বাবুর আব্বু বাবুর আম্মু জিনিসটা কি। আচ্ছা, পরে পরে ক্লাসে আবার বোঝাবো, আজকে ক্লাস করো, পরে ক্লাসে আবার বোঝাবো। প্রতিদিনই একটু থাকবে বাবুর আব্বু বাবুর আম্মুদেরকে নিয়ে আলোচনা, প্রতিদিনই থাকবে, চিন্তা নাই। যে টপোলজিতে, লিখে নাও, যে টপোলজিতে একটা মূল তারের সাথে, আজকে এখনো আধা ঘন্টা ক্লাস নেবো, দেখি আধা ঘন্টা ক্লাস নিলে কারা কারা থাকবা কমেন্ট করো তো। এখনো আধা ঘন্টা ক্লাস নেব, আধা ঘন্টা ক্লাস নেবো, 30 মিনিট গুনে গুনে। যে টপোলজিতে একটা মূল তারের সাথে, যে টপোলজিতে একটা মূল তারের সাথে সবকটি ওয়ার্ক স্টেশন, সবকটি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বলে বাস টপোলজি। 30 মিনিট ক্লাস নেবো এখনো, দেখি কে কে থাকো কমেন্ট করো তো। যদি 100 কমেন্ট পড়ে তাহলে ক্লাস নিব, যদি 100 কমেন্ট পড়ে তাহলে ক্লাস নিব। আচ্ছা, নাহিদা আক্তার, সায়েন্স ব্যস্তানুর প্রতীক বাবুর আম্মু, বন্ধ হয়ে গেছে কি দেখো তো, চলছে? আচ্ছা আচ্ছা, এখনো 30 মিনিট ক্লাস নিব, কারা কারা থাকবা কমেন্ট করো তো। 30 মিনিট ক্লাস নেবো এখনো। এটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখনই 200 নিচে চলে আসছে। 30 মিনিট ক্লাস নিব, কারা কারা থাকবা দেখি, ক্লাস নেন। তোমাদের এখনই খুঁজে পাওয়া যাচ্ছে না, পরে। আচ্ছা দেখো, বাস টপোলজি হচ্ছে যে টপোলজিতে একটা, যে টপোলজিতে, যে টপোলজিতে একটা মূল তারের সাথে, যে টপোলজিতে একটা মূল তারের সাথে, দেখো একটা মূল তার, এই যে মূল তার, ভালো করে দেখো, যে টপোলজিতে একটা মূল তার, মূল তারের সাথে সবকটি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বলা হয় বাস টপোলজি। যে টপোলজিতে, যে টপোলজিতে একটা মূল তারের সাথে সবকটি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বলা হয় বাস টপোলজি। অর্থাৎ একটা মূল তারের সাথে, একটা মূল তারের সাথে, একটা মূল তারের সাথে সবকটা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বলা হয় বাস টপোলজি। দেখো, একটা মূল তারের সাথে সবকটি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বলা হয় বাস টপোলজি। এই বাস টপোলজি থেকে একটা কম্পিউটার সরাই নিলাম, কোনো ক্ষতি হবে? দেখো তো কোনো ক্ষতি হচ্ছে? কোনো ক্ষতি হবে না। একটা কম্পিউটার বাড়াই দিলাম, একটা কম্পিউটার বাড়াই দিলাম, কোনো ক্ষতি হচ্ছে? কোনো ক্ষতি হচ্ছে না। অর্থাৎ ইচ্ছা করলে কম্পিউটার সংযুক্ত বা রিমুভ করা যায়। আবার দেখো, বাস টপোলজি হচ্ছে যে টপোলজিতে একটা মূল তারের সাথে সবকটি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বলে বাস টপোলজি। অর্থাৎ একটা মূল তারের সাথে, একটা মূল তারের সাথে সবকটা কম্পিউটার সংযুক্ত থাকে, এই যে একটা মূল তারের সাথে সবকটা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বলা হয় বাস টপোলজি। এই টপোলজিতে যে কোনো সময় কম্পিউটার সংযোগও করা যায়, যে কোনো সময় কম্পিউটার রিমুভও করা যায়, এতে কোনো ক্ষতি হয় না। যদি বুঝতে পারো ডান লিখো, বুঝতে পারলে ডান লিখো। আচ্ছা দেখো, যে টপোলজিতে একটা মূল তার, এই যে একটা মূল তার, একটা মূল তারের সাথে সবকটা ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে, একটা মূল তারের সাথে সবকটা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বলে বাস টপোলজি। দেখো, একটা মূল তারের সাথে দেখো কম্পিউটার সব সংযুক্ত, সব সংযুক্ত। এখান থেকে একটা কম্পিউটার সংযোগ বিচ্ছিন্ন করে দিলাম কিংবা অ্যাড করে দিলাম, তাতে কোনো যায় আসে না। এই টপোলজিকে বলা হয় বাস টপোলজি। বুঝতে পারলে ডান লিখো, বুঝতে পারলে ডান লিখো।
বুঝতে পারলে ডান লিখো। আবার বলি, যে টপোলজিতে একটা মূল তারের সাথে সবকটি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বলা হয় বাস টপোলজি। বাস টপোলজির মূল কথা হচ্ছে মূল তার এই দেখো মূল তার। এই টপোলজিতে মূল তারের সাথে কম্পিউটারগুলো সংযুক্ত আছে। রিমুভ করে দিচ্ছি, আবার অ্যাড করছি, কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে বাস টপোলজি। তাজনিন তাজ কি কমেন্ট করছে দেখি। ভাইয়াকে কোথাও কিছু বললাম, একটা কমেন্টও যদি পড়তো। তাজনিন তাজ, তোমাকে তো আমি ভালোভাবে চিনি, তোমার কমেন্ট পড়লাম, এই যে ডান। বাস টপোলজি কি আর ভুল হবে? বাস টপোলজি আর ভুল হবে না ইনশাল্লাহ। এবার আমরা আসবো রিং টপোলজিতে। এটা মনে করো বৃত্ত, ঠিক আছে? এটা বৃত্ত ভেবে নিবা কিন্তু সবাই, উল্টাপাল্টা কিছু ভাববা না। এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার। আমরা পড়াচ্ছি এখন রূপকথা। তোমাকেও ভালোভাবে চিনি, হ্যাঁ, যারা আমার ক্লাস করে তাদেরকে আমি সবাইকে চিনি। আমি টু বি অনেস্ট বলছি, আমার ক্লাস যারা করে আমি সবাইকে চিনি। রিং টপোলজি, আমরা এখন আসবো হচ্ছে রিং টপোলজি জিনিসটা কি এটা আমরা জানবো। রিং টপোলজি যারা ক্লাস করো কমেন্ট করো, আমি সবাইকে চিনি। আচ্ছা, আগামীকালকে ক্লাস করবা নাকি একটা দিন রেস্ট নিবা? রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। আগামীকালকে ক্লাস করবা না একদিন রেস্ট নিবা বলো? রিং টপোলজিতে আজকে ক্লাস কিন্তু 11:30 পর্যন্ত চলবে। রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত হয়। পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে, একটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত হয়। আজকে ক্লাসের শেষে একটু মজা হবে, তোমরা ক্লাস শেষে থাকবা, দেখি কতজন থাকো। ক্লাস শেষে মজা আছে। এই দেখো, রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। দেখো রিং টপোলজি কি জিনিস। রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটার প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সঙ্গে থাকে। দেখো প্রতিটি কম্পিউটার লিখছি, আমার লেখা আমি নিজেই বুঝতে পারছি না, তোমরা বুঝতে পারছো তো? রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। দেখো এই একটা কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এখান থেকে কিন্তু প্রতিটা কম্পিউটারের গুরুত্ব সমান, এবং যতক্ষণ পর্যন্ত তথ্যটা নির্দিষ্ট কম্পিউটারে না প্রেরণ করা হয় ততক্ষণ পর্যন্ত এভাবে রিং আকারে তথ্য চলতে থাকে। অর্থাৎ প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে রিং আকারে থাকে। যুক্ত থাকে। এখন এখানে কি কোনো কেন্দ্রীয় কম্পিউটারের প্রয়োজন হচ্ছে বা কোনো তারের প্রয়োজন হচ্ছে? দেখো তো, কোনো নির্দিষ্ট তারের প্রয়োজন হচ্ছে না, কিংবা একটা নির্দিষ্ট কম্পিউটারের প্রয়োজন হচ্ছে না যে কম্পিউটার থেকে বাদবাকিগুলো অ্যাটাচড হবে, সেই কম্পিউটারের প্রয়োজনও হচ্ছে না। অর্থাৎ রিং টপোলজিতে কেন্দ্রীয় কোনো কম্পিউটারের প্রয়োজন হয় না। যে কোনো টার্মিনালকে সহজে যুক্ত বা বাদ দেওয়া যায়। রিং টপোলজিতে যে কোনো টার্মিনালকে সহজে যুক্ত বা বাদ দেওয়া যায়। দেখো এখান থেকে যদি তুমি এটা বাদ দিয়ে এখানে চলে যেতে পারো, কিন্তু তোমার হচ্ছে সংযোগটা একই থাকবে। দেখো ভালো করে দেখো, কিন্তু এখানে কিন্তু কোনো নির্দিষ্ট কম্পিউটার নেই, কিংবা একটা যে যেরকম বাস টপোলজিতে একটা নির্দিষ্ট তার ছিল এরকম কোনো নির্দিষ্ট তারও নাই। এখানে বৃত্তাকারে চলতে থাকবে। বুঝতে পারলে ডান লিখো। মিলি ইসলাম ডান। আচ্ছা, টপোলজি শেষ করাবো, যদি তোমরা শেষ পর্যন্ত থাকো টপোলজি শেষ করাবো। বুঝতে পারলে? হ্যাঁ ফারজানা, তোমার কমেন্ট পাইছি।
ফারজান আক্তার, প্লাটিনামবাসী। আচ্ছা, আরিবা ওয়াকিফা আরিহা আরোহী কমেন্ট করছে ডান। আচ্ছা আলিশা হক, কালকেও ক্লাস করবো ভাই, আপনার ক্লাস খুব ভালো লাগে, কিন্তু আমার প্রতিদিন ক্লাস নিতে অনেক কষ্ট হয়, তোমাদের জাস্ট তোমরা ক্লাস করতে আগ্রহী হও এর জন্য ক্লাস নিই আমি। আচ্ছা ডান। এবার আমরা আসবো স্টার টপোলজিতে। স্টার টপোলজিটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমরা আসবো এখন স্টার টপোলজিতে। স্টার টপোলজি, এই টপোলজিতে থাকে হচ্ছে একটা নির্দিষ্ট নির্দিষ্ট কেন্দ্রীয় কম্পিউটার, নির্দিষ্ট কেন্দ্রীয় কম্পিউটার। এই কেন্দ্রীয় কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটারগুলো যুক্ত থাকে, কিন্তু মূল হচ্ছে একটা কম্পিউটার থাকে, মূল হচ্ছে একটা কম্পিউটার থাকে, যেটাকে বলা হয় কেন্দ্রীয় কম্পিউটার, যেটাকে বলা হয় কেন্দ্রীয় কম্পিউটার। এই কেন্দ্রীয় কম্পিউটারটা স্টার টপোলজির মূল বৈশিষ্ট্য। স্টার টপোলজির মূল বৈশিষ্ট্য হচ্ছে কেন্দ্রীয় কম্পিউটার থাকে, কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী বা হোস্ট কম্পিউটার থাকে। আচ্ছা মনে আছে স্টার টপোলজিতে কী ব্যবহার করা হয়? হাব ব্যবহার করা হয়, মনে আছে? স্টার টপোলজিতে হাব ব্যবহার করা হয়, এই যে কেন্দ্রীয় যে কম্পিউটার ব্যবহার করা হয় সেই কম্পিউটারকেই বলা হয় হাব, মনে আছে তো? আচ্ছা লিখে নাও, যে টপোলজিতে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী স্টার টপোলজি, স্টার টপোলজি, স্টার টপোলজি, যে টপোলজিতে একটি নির্দিষ্ট কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার, একটি নির্দিষ্ট কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার, যে টপোলজিতে একটি নির্দিষ্ট কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত করা হয়, কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত করা হয়, অন্যান্য কম্পিউটার সংযুক্ত করা হয়, তাকে বলে স্টার টপোলজি। স্টার টপোলজি, ভালো করে বুঝো, যে টপোলজিতে একটি নির্দিষ্ট কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বলা হয় স্টার টপোলজি। একটি নির্দিষ্ট কেন্দ্রীয়, দেখো একটি নির্দিষ্ট কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটারগুলো সংযুক্ত থাকে তাকে বলা হয় স্টার টপোলজি। একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটারগুলো সংযুক্ত থাকে তখন তাকে বলা হয় স্টার টপোলজি। এই স্টার টপোলজির যে কোনো কম্পিউটার বাড়ানো বা কমানো যায়, কিন্তু যদি মূল এই যে কেন্দ্রীয় কম্পিউটারটা নষ্ট হয়, এটা যদি নষ্ট হয় তাহলে পুরো স্টার টপোলজি ক্রস হয়ে যায়। যদি এটা ঠিক থাকে তাহলে পুরো স্টার টপোলজি ঠিক থাকে। তাহলে এখানে সম্পূর্ণ টপোলজি নির্ভর করে হচ্ছে কেন্দ্রীয় কম্পিউটারের উপরে, পুরো স্টার টপোলজি নির্ভর করে হচ্ছে কেন্দ্রীয় কম্পিউটারের উপরে, কেন্দ্রীয় কম্পিউটারের উপর নির্ভর করে স্টার টপোলজি। বুঝতে পারলে ডান লিখো, বুঝতে পারলে ডান লিখো। ভাইয়া নেট প্রবলেম হচ্ছে, নেট প্রবলেম অনেকেরই হয় আসলে। তোমরা 200 জন থাকলে আমি আজকে 11:30 পর্যন্ত ক্লাস নেব। 1 ঘন্টা 22 মিনিট হয়ে গেছে। আচ্ছা বুঝতে পারলে নেক্সট টপিক্সে যাব, ভাইয়া খাতায় লিখতে লিখতে হাতে ব্যথা করছে। আচ্ছা আজকে কি এই পর্যন্ত থাক নাকি? আচ্ছা আজকে কি পর্যন্ত থাকবে নাকি আরও পড়াবো? 1 ঘন্টা 23 মিনিট পড়াইছি তোমাদের। ভাইয়া ক্লাস হচ্ছে, আমি ভাবছি 1 ঘন্টা শেষ করবেন ভাইয়া।
আপনি টায়ার্ড হয়ে যান না ভাইয়া? আমি সারাদিন অনেক কাজ করি, সারাদিনই কাজ করি, সারা রাত বই পড়ি, তারপর তোমাদের ক্লাস নিই। যান্ত্রিক জীবন। মাঝে কয়েকটা কমেন্ট করছিলাম, আপনি পড়েননি, তাই মন খারাপ করে ডিলিট করে দিয়েছি। সাইমা রহমান। সাইমা রহমান, আমি কিন্তু প্রতিদিনই তোমার কমেন্ট পড়ি ভাইয়া। বাকিটুকু কালকে পড়িনি। আচ্ছা ঠিক আছে, কালকেই পড়বো বাকিটুকু। তোমরা আজকের ক্লাস কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও তো। তোমাদের সাথে একটু গল্প করি, তোমাদের সাথে গল্প করা হয় না, আজকে একটু গল্প করি। বলো ক্লাস কেমন লাগলো? ক্লাস কেমন লাগলো আজকে? বুঝতে পারছো যতটুকু পড়াইছি ততটুকু? আজকে তোমাদের সাথে একটু গল্প করবো, বাদ বাকি 7-8 মিনিট তোমাদের সাথে গল্প করবো। তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দিব, যে কোনো প্রশ্ন, পার্সোনাল প্রশ্ন, যে কোনো প্রশ্ন আজকে লাইভে তোমাদের সাথে গল্প করবো। বলো। আচ্ছা, কেমন লাগলো ক্লাস আজকে? এমডি আমজাদ হোসেন ক্লাসে লিখছে, খুব ভালো লাগছে ভাইয়া। আহ, আচ্ছা, খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ক্লাস সত্যি কি তোমাদেরকে ভালো লাগছে? আমি কি ঠিকমতো করাইতে পারছি? আতিকুর রহমান ভাইয়া, মজা কি মজা ভাইয়া, আসলে বুঝতে পারছি না। আহ, সুরা সুরু কমেন্ট করছে। আচ্ছা, তোমাদের আর কোনো কমেন্ট পাচ্ছি না আমি। যে কমেন্ট পড়বো সেই কমেন্ট আর পাচ্ছি না। ক্লাস কেমন লাগলো একটু জানাও। ক্লাস কেমন লাগলো একটু জানিও। টপোলজি শেষ করে দিন। টপোলজি ভাই আজকে অনেক টাইম হয়ে গেছে, অনেকের আর ধৈর্য নাই, তখন আমার ক্লাস আর করবে না ছেলেপেলে, বলবে যে ভাইয়া অনেক বেশি টাইম নিয়ে পড়াই, ক্লাস করব না। আচ্ছা, লাইভে সংখ্যাটা কমে যাচ্ছে। আচ্ছা, তোমরা হচ্ছে, তাহলে আমরা শেষ করে দিই আজকে। আচ্ছা, শেষ করে দাও। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের হচ্ছে সাথে আজকে গল্প করতে চাইছিলাম, কিন্তু তোমরা অ্যাক্টিভ না। দাঁড়াও দাঁড়াও, শেষ করছো? আগে মজার কথা বলেন। আচ্ছা, ভাল লাগছে ভাইয়া। জি ভাই, অনেক ভালো লেগেছে ক্লাস। ভাইয়া রিড দিস কমেন্ট, এমডি রিয়াজুল, এমডি রিয়াজউদ্দিন। ভাইয়ার গার্লফ্রেন্ড আছে? না ভাই, গার্লফ্রেন্ড নাই, ওনার তো একটা মানুষ। আচ্ছা, আর কি জানতে চাও? গার্লফ্রেন্ড থাকলে তোমাদের ক্লাস নেওয়ার সময় পাইতাম না, তারে সময় দিতে হতো। ভাই আপনি অনেক সুন্দর করে ক্লাস নেন, আপনি অনেক সুন্দর করে বুঝান, বারবার করে বলেন, এত কষ্ট করে সারাদিন রোজা থাকার পরেও। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া। হুমায় রাহিমা, অনেক ধন্যবাদ আপি। আচ্ছা, ইস্টার জাহান, আমি অনেক কমেন্ট করছি ভাইয়া, পড়েন নাই, আবার কমেন্ট পড়া পসিবলও না, ক্লাস নিলে সব কমেন্ট পড়া সম্ভব না, তাই মন খারাপ করেন। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে ক্লাস। ইস্টার জাহান, তুমি অনেক ম্যাচিউরড, তোমার কথা শুনে বুঝতে পারলাম তুমি অনেক ভালো মানুষ, ভালোভাবে পড়াশোনা করো। আচ্ছা, আরে ভাইয়ার আর বাবুর আম্মু নাই? না, আমার বাবুর আম্মু নাই। বাবুর আম্মু, হ্যাঁ বাবুর আম্মু নাই। আর কি লিখছে? আচ্ছা, সৌরা রাজিনী কমেন্ট করছে, অনেক ভালো লাগছে ভাইয়া। বললামই তো যে হচ্ছে বাবুর আম্মু থাকলে তোমাদের ক্লাস নিতে পারতাম না, তাহলে হয়তো তাদের সময় দিতে হতো। আহ, বৃষ্টি সুলতানা মিম কমেন্ট করছে, হ্যাঁ ভাইয়ার জন্য মেয়ে খোঁজা হচ্ছে, ইনবক্সে লাইন দাও সবাই। ও আচ্ছা, তাই? মেয়ে খুঁজে পাইলে বইলো। আচ্ছা, যদি খুঁজে পাও তাহলে বইলো, আমি থাকবো। আচ্ছা, হোপলেস কমেন্ট করছে, আমি ভাবছি ভাইয়া ম্যারিড। আরে না, আমি পিচ্ছি ছেলে, আমি কীভাবে ম্যারিড হবো? আচ্ছা, নীলপরি কমেন্ট করছে, আমি আর জীবনে কমেন্ট করবো না ভাইয়া। মিথিলা তাসনি কমেন্ট করছে, এত হ্যান্ডসাম ভাইয়ার গার্লফ্রেন্ড নাই, আহারে কি একটা অবস্থা। ওরে বাবা, আমি মোটেই হ্যান্ডসাম না। আচ্ছা,
এই সাইকে কমেন্ট করছে ভাই একটা বাবুর আম্মু বানিয়ে ফেলুন। বাবুর আম্মু কই পাবো, কেউ পাত্তা দেয় না তো ভাইয়া। আচ্ছা, ভাইয়া জীবনে কয়টা প্রেম করছেন? প্রেমই করি না আর কোথায় প্রেম। আচ্ছা, আলিসা হক কমেন্ট করছে আমি ভাবছি ম্যারিড। আল্লাহ ভাই, আমি ম্যারিড না, আমি একটা বাচ্চা ছেলে। ইস্টার জাহান দোয়া করবেন ভাই, অবশ্যই দোয়া করব। আচ্ছা, বৃষ্টি সুলতানা মিম কমেন্ট করছে বাবুর আম্মু থাকলে তারা ক্লাস আপনারা পাইতেন না। হ্যাঁ অবশ্যই, বাবুর আম্মু যদি থাকতো তাহলে তোমরা ক্লাস পাইতে না, এত সময় থাকতো না আমার। আচ্ছা ভাই, আপনি ভুয়া কথা বলেন, আপনি বলছিলেন চান্স পেলে বাবুর আব্বু বাবুর আম্মুর অভাব হয় না, তাহলে আপনার নাই কেন? সাইমা রহমান, তোমার উত্তর আমার কাছে নাই, আমি পরাস্ত হয়েছি। আচ্ছা, ফ্রেমে বন্দি ভালোবাসা, ভাইয়া আমি ভাবছি আপনি মেরিড। আল্লাহ, আমাকে দেখে কি তাই মনে হয়? দেখো ভালো করে দেখো, আমি পিচ্ছি একটা ছেলে। আচ্ছা, ভাইয়া একটা সিনিয়র মেয়ের প্রেমে পড়ছে। না না ভাই, এমন কিছু না। লজ্জায় মুখ লাল হয়ে গেল নাকি ভাই? আমি আসলে লজ্জা পাইছি। রিপ বাবুর আম্মু না, রিপ বাবুর আম্মু বলা দরকার নাই। এখানে অনেকেই আছে, বাবুর আব্বু বাবুর আম্মু আছে, তাদের খারাপ শোনাবে। ভাইয়া বিয়ে করে ফেলেন না, এখন না তো তাদের বিয়ে করার ইচ্ছা নাই, অনেক দেরি বিয়ে করার। তাজনিন তাজ কমেন্ট করছে বাচ্চা ভাইয়া। হ্যাঁ আসলেই বাচ্চা আমি। কই ভাইয়া, ভার্সিটিতে উঠলে লাইন লাগবে বইলে আপনি সবাইকে উৎসাহ দেন। হ্যাঁ আপু, তোমাদের পিছনে লাইন লাগবে, ভাইয়েরা অনেক লাইন দিবে, কিন্তু হচ্ছে আমার আমার পিছনে কেউ লাইনও দিইনি, আর আমি সেভাবে পারিও নি এটাও। আচ্ছা, বৃষ্টি সুলতানা মিম কমেন্ট করছে ভাই আপনি না ম্যারিড না? আপনি আমি ম্যারিড না, বারবার এক কমেন্ট। বেবি ভাইয়া। আচ্ছা, ভাইয়ের হাসিটা মাশাল্লাহ, যাক এই প্রথম পড়ানো বাদ দিয়ে, ভাইয়ের পড়ানো ভালো এটা বাদ দিয়ে হাসির কথা বলছে, এটা অনেক ভাল লাগছে। আচ্ছা, আমার বিয়েতে দাওয়াত চাচ্ছ, বিয়ে করা অনেক দেরি। এই হাসির মাঝে রহস্য লুকানো আছে? না, কোনো রহস্য নাই, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, রহস্য কি পাবা? সিনভি আহমেদ ইনোসেন্ট ভাই। আচ্ছা, আরিয়ান আরিক, রানি আপডেট কি আছে? রানি আপডেট কি, এই জিনিসটা রহস্যময়, এটা আমি কোনোদিন কাউকে বলিনি আর বলবো না। ক্লাস করতে থাকো। আচ্ছা, ফ্রেমে বন্দি ভালোবাসা, ও ভাইয়া আমার কমেন্ট পড়ছে, খুব ভালো লাগছে। আচ্ছা, পিচ্ছি ভাই, হ্যাঁ আমি আসলেই পিচ্ছি, আমি চাই তোমাদের সাথে মিশে থাকতে, মিশে চলতে। আচ্ছা, আচ্ছা ছেঁকা খাইছেন কখনো? হ্যাঁ প্রচুর খাইছি, মানে প্রচুর আকারে খাইছি, বড় একটা ছেঁকা খাইছি লাইফে। আচ্ছা, তারপর কি লিখছো? আজ ইডেনে চান্স পেয়েও বাবুর আব্বু না পাওয়াই আবারও অ্যাডমিশন টেস্ট দিচ্ছে। হ্যাঁ ভালো কাজ করছো, যতদিন বাবুর আব্বু না আসবে ততদিন ভালো ইউনিভার্সিটি চান্স পেলে ভালো বাবুর আব্বু আসবে। আচ্ছা, এত সময় ওরে রাশেদ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আহ, রাশেদ ভাই আসলে স্টুডেন্টদের ভালোবাসাই ক্লাসটা লং হয়ে গেছে। রাশেদ ভাই হচ্ছে আমার গুরু, আমার অনুপ্রেরণা, তাকে আমি সবসময় মানে আইডল ভেবেই তোমাদের ক্লাস নিই এবং আহ, সামনে এগোই। আচ্ছা, তোমার আজকে অনেক মজা করলাম তোমাদের সাথে। আচ্ছা, ছেঁকা খাইলে জীবনে মানেটা বোঝা যায়। হ্যাঁ আসলেই, ছেঁকা না খাইলে জীবনে কি করলে, ছেঁকা খাইতেই হবে লাইফে। ভাইয়া কয়টা ছেঁকা খাইছেন? কয়টা? একটা ছেঁকা খাইছি। আচ্ছা, ভাইয়া নেক্সট ক্লাস কবে কখন? আহ, আগামীকালই নিব কিনা ভাবি, দেখি। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। ঠিক আছে, শেষ করে দাও আজকে। আল্লাহ হাফেজ সবাইকে। হ্যাঁ আগামীকাল যদি ক্লাস নিতে পারি তাহলে
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। ঠিক আছে, ভালো থাকো সবাই।